হ্যালো এভরিওয়ান। হ্যালো হ্যালো। সবাইকে। আচ্ছা, আজকে আমাদের নবনর পডকাস্টের না ৪৭তম এপিসোড। ওয়াও! ওকে। হ্যাঁ, আর আজকে আমাদের সাথে আছে লামিয়া জান্নাত। আমরা লামিয়া আপুর কাছ থেকে আপুর মুখ থেকে আমরা তার পরিচয় শুনবো আসলে। তিনি কি করেন না ওকে। করেন। হ্যাঁ, প্লিজ। থ্যাংক ইউ। আমি লামিয়া জান্নাত। এখন পড়াশোনা করছি অনার্স 4th ইয়ারে ক্লদিং অ্যান্ড টেক্সটাইল নিয়ে। অ্যাপ্লাইড কলেজ অফ হিউম্যান সায়েন্স। আ অনেকে এটাকে হোম ইকোনমিক্স নামেও চেনে। এখানে হ্যাঁ। পড়াশোনা করছি। পাশাপাশি প্রায় ৫ বছর ধরে একটা বিজনেস রান করছি। আচ্ছা। আ হ্যান্ডমেড জুয়েলারি, আর্টিফিশিয়াল গাজরা, এরকম টুকটাক আরো কিছু জিনিসপত্র নিয়ে এবং গত ২ বছর ধরে আরেকটা বিজনেস স্টার্ট করেছি। সেটা হচ্ছে যে থ্রিফ্ট বিজনেস, লাইক সেকেন্ড হ্যান্ড ক্লথিং। তো এই ২ টা বিজনেস রান করছি। আর সাথে খুব রিসেন্টলি ভিডিও মেকিং শুরু করেছি। হ্যাঁ। লাইক নরমাল গেট রেডি উইথ মি বা আউটফিট চেক এরকম আরকি র‍্যান্ডমলি শখের বশে। হ্যাঁ। এতটুকুই। আপাতত এখন এতটুকুই। না মানে আমি যখন হচ্ছে তোমার ভিডিও আমি তুমি তুমি করে বলি। আমি যখন হ্যাঁ, শিওর। তোমার ভিডিও দেখে আসে আমার ফিডে, তখন আমি বলছি এই মেয়ে প্রতিদিন এত সুন্দর সেজে গুজে কই যায়? সবাই এটা মনে করে যে ও প্রতিদিন কই যায়। আসলে আমি রেগুলার ক্লাসেই শাড়ি পরি। বাহ! হ্যাঁ, এটা আমি এটা সবার সুযোগ হয়ে ওঠে না। মানে তুমি যে হ্যাঁ, হ্যাঁ। এটা করো বা করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, আসলে হ্যাঁ। অনেক তাড়াতাড়ি এত সুন্দর করে শাড়ি পরতে পারে তো ওর জন্য রেডি হওয়াটা কোনো ঘটনা না। আর আমি এত হ্যাঁ। পারফেক্টলি আসলে পড়ি না শাড়ি। সো আমার এত টাইম লাগে না। মানে যেমন পারি তেমন করে পরে চলে যাই। এরকম। না কিন্তু দেখতে চমৎকার। খুবই পারফেক্ট দেখতে। কোনো থ্যাংক ইউ। মানে দ্বিমত নেই। এটা ওর হাম্বল জেস্চার ও বলতেছে, "না আমি আসলে একটু পারি না।" কিন্তু আসলে সব হ্যাঁ, ভালোই পারে। না, না, হ্যাঁ, না, সব ভালো অ্যাকচুয়ালি আমি পারে। হচ্ছে যে পারফেক্টলি মানে পারফেক্টলি পড়তে পারি না। যেহেতু একা পড়ি আর আমি আসলে কটন শাড়ি লাভার। হ্যাঁ। মানে কটন শাড়ি ছাড়া খুব কম রেয়ারলি আল্লাহ! আমার ভিডিও কি সরে গেছে। এটা আমার আজকে ল্যাব ছিল। তো আমি এর জন্য হ্যাঁ। ভাবছি যে শুধু ল্যাব আছে আজকে শাড়িটা না পড়ি। আর আজকে আসলে আমি অনেক নার্ভাস ছিলাম এই হ্যাঁ। পডকাস্ট নিয়ে। এর জন্য আমার আসলে এনার্জি পাচ্ছিলাম না। আমি আজকে শাড়ি পরার না এই যে প্রতিদিন হচ্ছে যে মনে করে যে বের হওয়ার আগে গেট রেডি উইথ মি মানে রেডি হওয়ার হ্যাঁ। সাথে ভিডিওটা করে ফেলা মাই গড! মানে এটা অনেক বড় একটা কাজ প্রতিদিন করা। থ্যাংক ইউ। আর মানে মনে করে, এবং করে মানে কত আগে থেকে রেডিটা হইতে হয় না? আমরা তো মনে হ্যাঁ। করো কোনো মতো আমি অন্তত না, তাড়াহুড়া আমি করে রেডি হয়ে অলওয়েজ বের হই। ক্লাসে লেট যাই। এর জন্য আমার সমস্যা হয় না। তোমার টিচাররা জানে যে তুমি গেট রেডি উইথ মি করতে গিয়ে লেট হও? না, না উনারা জানে না। বাট উনারা শাড়ি পরা দেখে অনেক সময় অ্যাপ্রিশিয়েট করে। উনারা বেশিরভাগ সময় অ্যাপ্রিশিয়েট করে কেন টিচাররাও শাড়ি পরে না। সো আমাকে আচ্ছা। দেখে বলে যে তুমি শাড়ি পরো দেখে খুব ভাল লাগে যে আমরাও পড়তে পারি না। আমাদের পড়া উচিত। সেখানে তুমি স্টুডেন্ট হয়ে রেগুলার ক্লাসে শাড়ি পরে আসতেছো এটা দেখতে ভাল লাগে। হ্যাঁ, মানে Instagram-এর আমাদের অ্যাডমিন যিনি আছেন উনি বলছেন যে Instagram খুললেই নাকি তোমার রিলে ভেসে যায়, বুঝছো? এই অবস্থা এখন। এটাই। রিসেন্টলি জাস্ট মানে ভালো রিচ পেয়েছে বাট এটা খুবই আনইনটেনশনাল ছিল। না মানে ভিডিও যেহেতু বানাচ্ছ, ইনটেনশনালি বানাচ্ছ আর আনইনটেনশনালি বানাচ্ছ। মানে লোকজন রিচ তো দেখতেছে, পাচ্ছে। রিচ পাচ্ছ, ইউ আর সাকসেস। মানে হচ্ছে যে মানে তোমার হচ্ছে যে শাড়ি পরা থেকে শুরু করে তোমার পেজে রিচ হচ্ছে, তোমার বিজনেস পেজে আর মেয়েদের ভিডিও কিন্তু মানে শাড়ি পরা ভিডিও কিন্তু মেয়েরা বেশি দেখে, হ্যাঁ, হ্যাঁ। বেশি বেশি দেখে অ্যাপ্রিশিয়েট এবং করে। বেশি অ্যাপ্রিশিয়েট করে। আর তাদের হ্যাঁ, সবার একটা কোয়েশ্চেন থাকে, "আপু এই শাড়িটা কোথায় থেকে নিছো? এই জুয়েলারিটা হুম। কোথায় থেকে নিছো? এটার সাথে এটা কিভাবে ম্যাচিং করছো?" এরকম মানে অনেক কোয়েশ্চেনস পাই প্রতিদিন যে এই শাড়ি, ওই শাড়ি। আর আমি অ্যাকচুয়ালি আ যখন থেকে ইনকাম করি তখন থেকে নিজের টাকায় শাড়ি কেনা শুরু হ্যাঁ। করছি আরকি। তো তখন থেকে অনেক বেশি শাড়ি কিনি। সো যেহেতু আমি এখনো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি শাড়ি কেনার চেষ্টা করি এবং আমি ডিক্লাটারে অনেক কিনি। আচ্ছা, রিসাইক্লিং। তো এর জন্য আরকি আমি একসাথে অনেক শাড়ি কিনতে পারি। আচ্ছা। কিনতে জমাইতে এখন অনেক হয়ে গেছে।
হ্যাঁ, কিন্তু মানে যত যাই হোক মানে তোমার ভিডিওর হচ্ছে যে মানে প্রোডাকশন কোয়ালিটি মানে খুবই চমৎকার। থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ, এডিটিং আর মানে প্রোডাকশন কোয়ালিটি মানে সবকিছু খুবই সুন্দর। এটা কি তুমি নিজেই করতেছো? হ্যাঁ, হ্যাঁ, আমি নিজেই করতেছি। মানে আর আমার ভিডিও করে দেওয়ার কেউ নাই। জাস্ট আমি ফোনটা লিফট লবিতে রেখে আমি কোন রকম সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করে ফেলি। আমার আসলে সবসময় তো ওয়াও! কাউকে পাবো না যে কেউ আমার ভিডিও করে দিবে। জাস্ট আমি randomly রেখে করে ফেলি। আচ্ছা, বাহ! এটা খুবই চমৎকার। হ্যাঁ, এখন আমরা থ্যাংক একটু তোমার ইউ। ছোটবেলায় ফিরে যাবো, বুঝছো? যে তোমার জন্ম কোথায়, তোমার বড় হওয়া কোথায়, স্কুল, কলেজ কোথায় ছিল? এসব একটু জানতে শিওর। চাই আমরা। আমার হোম টাউন হচ্ছে নওগাঁ, রাজশাহী হ্যাঁ, ডিভিশনে। হ্যাঁ, নওগাঁতেই আমার বেড়ে ওঠা। স্কুল, কলেজ সবকিছু নওগাঁতে। আমি স্কুল পড়েছি নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ হচ্ছে নওগাঁ সরকারি কলেজ। ওখান থেকে আচ্ছা। পড়াশোনা করেছি এবং আমার দাদা বাড়ি, নানা বাড়ি সব ওইখানে। হুম, আচ্ছা, ওখানে বেড়ে ওঠা আরকি। তো আমরা ৩ বোন, হুম, সাথে বাবা-মা। খুব হ্যাপি একটা ফ্যামিলি। ওয়াও! আমার মা অনেক গুণবতী। হ্যাঁ, উনার থেকে আরকি আমাদের ছোটখাটো সবকিছু শেখা পাওয়া, যে একটু কাজ করি। আমরা ৩ বোনই কাজ করি। আমার বড় বোনও বিজনেসম্যান, আমিও বিজনেস করি। আমার ছোট বোন ফটোগ্রাফার। তো সবাই মানে টুকটাক কাজের মধ্যে ইনভলভ আছি। এগুলি আচ্ছা, সবই আম্মুর থেকে পাওয়া মোটামুটি বলা যায়। তাইলে তুমি হচ্ছ পরিবারের মেজো বোন? হ্যাঁ, মেজো মেয়ে। ওকে। হ্যাঁ, তাইলে হচ্ছে তোমরা ৩ জনে মানে বড় আপু তো মনে হয় মানে বললা যে বিজনেস করছে। বড় আপু হ্যাঁ, কি টাইপের বিজনেস করছে আসলে? আপু ক্লদিং লাইন, পুরোপুরি ক্লদিং লাইন। ও হচ্ছে ওকে। যে ওয়েস্টার্ন, উইন্টার কালেকশন, ওয়েস্টার্ন কালেকশন, গাউন এগুলি হ্যাঁ, আরকি ও বিজনেস। ওর আচ্ছা। থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের বিজনেসের দিকে আসা মেইনলি। হ্যাঁ, যেহেতু ও শুরু করছে আগে, তো ওর দেখে, দেখে মনে হইতো না আমারও কিছু করা দরকার, বা আম্মু সবসময় শিখাইছে যে কিছু করতে হবে বা পাশাপাশি কিছু করলে নিজের একটা ইনকাম সোর্স থাকলে সেলফ ডিপেন্ডেন্স বাড়ে। তো হ্যাঁ। এইখান থেকে আরকি আস্তে, আস্তে কাজ শুরু করা। বাহ! আন্টিকে তাইলে হ্যাটস অফ যে হচ্ছে তোমাদের আসলেই। সবাইকে আগে থেকেই সচেতন করে তুলছে এই বিষয়গুলোতে। যে পড়ালেখার পাশাপাশি মানে কোন হ্যাঁ, একটা আম্মু সাইড বিজনেস এ হাত সবসময় দিতে হবে। হ্যাঁ, সবসময় অ্যাপ্রিশিয়েট করতো এটা যে শুধু পড়াশোনায় ভালো হইতে হবে এরকম কখনো প্রেশার আসে নাই যে পড়াশোনায় অনেক ভালো করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সাথে মানে ম্যানার্স থেকে শুরু করে টুকটাক কিছু কাজ, হাতের কাজ, ঘরের কাজ এই সেই এগুলা যেন আমরা শিখি, করি। এবং আম্মু যখন আম্মুদের সময়টা এত ইন্টারনেট ছিল না, টেকনোলজি ছিল না। তারপরেও আম্মুর কাজগুলি এত সুন্দর এবং সে এখনো সেগুলো প্রিজার্ভ করে রেখেছে যে এত সুন্দর করে আছে। সবাই দেখে অবাক হয়ে যায় যে তখন তো এত কিছু ছিল না। আমরা তো এখন সহজে ইন্সপিরেশন নিয়ে ফেলতে পারি যে আচ্ছা এটা দেখে এটা করতেছি। বাট আম্মু ওই সময় থেকে এত সুন্দর, সুন্দর কাজ করত। তো ওইখান থেকে আস্তে, আস্তে দেখে, দেখে শেখা। হ্যাঁ, বাহ! মায়ের ৩ টা মেয়েই গুণী। হ্যাঁ, একদম মায়ের মানে ৩ টা গুণী মেয়েরই মায়ের গুণ। গুণী মেয়ে বলে না? হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে মায়ের অবদানটা যে পেছনে কতটুকু কাজ করে এটা আমরা এখন বুঝতেছি। আর হ্যাঁ, লামিয়া তো আসলে। ৫ বছর ধরে হচ্ছে যে মানে তার বিজনেস গুলো রান করতেছে। সেটা হচ্ছে একটা ও যে থ্রিফটেড যে ক্লোথস এর যে একটা বিজনেস করে ওইটা দেখে আমি আরো অবাক। যে এবং আমি অনেক হ্যাঁ, খুশি হইছি যে থ্রিফটিং নিয়ে ও কাজ করছে। হ্যাঁ, কেন আমি আমাদের অনেক এখানে থ্রিফট ক্লথ পড়ি। সো আমাকে সবাই জিজ্ঞেস করে যে এটা কই থেকে নিছো, ওইটা কই থেকে নিছো। তো আমি ভাবলাম যে আচ্ছা শুরু করা যায়, শুরু করে দেখি। আর শুরু করার পরে দেখলাম যে অনেকেই বেশ পছন্দ করে এবং এখন যেটা হইছে আমার কাছে মনে হয় যে এখন আমরা অনেক সময় এরকম হয় যে আমরা একটা ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে ফেলে সেটা আবার সেকেন্ড টাইম পড়ার ক্ষেত্রে ভাবি অনেকে। হুম, সবাই হুম, না, হুম, বাট অনেকে সেকেন্ড টাইম ভাবি। সো যদি সেই ড্রেসটা বাজেট ফ্রেন্ডলি হয় সেক্ষেত্রে অনেকের জন্য ইজি হয় যে হুম, আচ্ছা আমি তাহলে অনেকগুলি ড্রেস কিনতে পারতেছি এই বাজেটের মধ্যে। হুম। আবার রিসাইক্লিং হচ্ছে এই জিনিসটাও আমার কাছে অনেক ভালো লাগে। আমি আগে ডিক্লাটারের মধ্যে ছিলাম না, এই সাইকেলটার মধ্যে ছিলাম না। বাট যখন আমি ভাবলাম যে আচ্ছা এই শাড়িটা তো অনেক সুন্দর বাট এটা আমার আউট অফ বাজেট। তাইলে আমি বাজেটের মধ্যে যদি আমি এই শাড়িটা পাচ্ছি তাহলে আমি কেন কিনবো না? এবং আমার হ্যাঁ, শাড়ি তো আরেকজন পাচ্ছে। সো হ্যাঁ, আমার পড়া হয়ে গেছে। আমি সেটা আর পড়তেছি না। সো বাসায় রেখে তো লাভ নাই। আমি যদি ডিক্লাটার করে দিই সেটা আরেকজন পড়তে পারবে। হুম। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা এই থট থেকে আরকি থ্রিফট বিজনেসটা স্টার্ট করা।
আচ্ছা, আর হচ্ছে তোমার তো জুয়েলারি, তারপরে হচ্ছে গাজরা, এগুলো তো তুমি মানে এগুলো নিয়েও তো হ্যাঁ কাজ করছো। জুয়েলারি কি তুমি নিজেই বানাচ্ছ? হ্যাঁ জুয়েলারি আমি নিজে বানাই এবং আমার কাজ একদম শুরু হচ্ছে মাটির গয়না দিয়ে। আচ্ছা। আমি হচ্ছে যে ছোটবেলা থেকে মাটির গয়না বা যেকোনো কিছু আমি যে খেলতাম হাঁড়ি পাতিল ওইটাও নিজে বানিয়ে ওইটার মধ্যেই খেলতাম। তো আমার বাহ! মাটির কাজ অনেক পছন্দ। হ্যাঁ। আহ আমার নানু বাসা যেখানে ওইখানে হচ্ছে যে লাল মাটি পাওয়া যায়। আচ্ছা। তো ছোটবেলা থেকে নদীর পাড়ে? সবসময় না নদীর পারে না, ওইখানে পুরো মাটিটাই লাল মাটি। পুকুর আচ্ছা। পাড়ের মাটিও আবার রাস্তার মাটি সবকিছুই লাল মাটি আচ্ছা। পাওয়া যায়। আচ্ছা। তো আমি শহরের মধ্যেই? না এই যে গ্রামে এই যে এখন যে ভিডিওটা মানে প্লে হচ্ছে এটা আমার নানু বাসার ভিডিও। আচ্ছা, আচ্ছা। ওকে। এই যে আচ্ছা, গ্রাম আচ্ছা। আচ্ছা। এখানে একটু ওকে। দেখা যেতে পারে মাটির একটা ক্লিপস আছে। তো ওইখানে হচ্ছে যে সবকিছুই লাল মাটি। তো হ্যাঁ। ওই মাটিগুলো অনেক আঠালো থাকে, ওইগুলো দিয়ে জিনিসপত্র বানানো যায়। তো আমি শখের বসে কয়েকটা পেন্ডেন্টের মতো বানিয়েছিলাম। পরে দেখলাম যে আমার ফ্রেন্ড লিস্টের অনেক আপুরাই চাচ্ছে, তো তারপর তাদেরকে মাটির ইয়েটা দিয়েছি। এরপর আস্তে আস্তে আমি হচ্ছে যে কাঠের জুয়েলারির কাজ শুরু করি। তো আমার সবসময় মনে হয় কি আমি যেটা করব সেই কাজটা যেন একটু ইউনিক হয়। হুম। তো আমার রিক্সা পেইন্টিং এর উপর অনেক ফ্যাসিনেশন। হ্যাঁ। এই যে আমি পড়ে আছি, এটা আমার করা রিক্সা পেইন্টিং এর কাজ। আচ্ছা। তো হচ্ছে যে রিক্সা পেইন্টিং এটা আমি নিজে প্র্যাকটিস করে শিখেছি, এক্সপ্লোর আচ্ছা। করেছি আস্তে আস্তে। তো এই থিমটা আমার অনেক পছন্দ। তো আমি শুরু করলাম যে কাঠের জুয়েলারির উপর রিক্সা পেইন্টিং দিয়ে কিভাবে জুয়েলারি কাজ করা যায়। তো আস্তে আস্তে দেখলাম সে সবাই অনেক পছন্দ করছে। ইভেন আমার এরকম আমি এখন অনেক কমিয়ে দিয়েছি কাস্টমাইজড কাজ। কেন আমার ব্যাক পেইন শুরু হয়ে গেছিল যে আমি এত কাজ করে ফেলছি, কোভিড হুম। পিরিয়ডে এত কাজ করে ফেলছি, প্রায় 200-300টার মতো পাঞ্জাবি করছি শুধু। ও বাবা! মানে ওয়াও! আমার একটা পাঞ্জাবি একটা গ্রুপে পোস্ট করেছিলাম। কোভিড এর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি গ্রুপ গুলো অ্যাক্টিভ হয়ে গেছিল। হ্যাঁ। তো সেখানে পোস্ট করে ওভার নাইট মানে ভাইরাল হয়ে গেছিল একটা পাঞ্জাবি। তো হ্যাঁ। এরপরে মানে ওই পাঞ্জাবিটাই মনে হয় আমি ১৮০ পিস বা ২০০ পিসের মতো করে ফেলছি। এরকম মানে এত ওয়াও! করছি, Oh God! That's এত a করছি। lot. হ্যাঁ, এরপরে আমার ব্যাক পেইনটা শুরু হয়। তারপরে আমি আস্তে, আস্তে কাস্টমাইজড কাজ কমায় দিচ্ছি। মানে এখন অনেক কম কাজ করি। বাট যখন রেগুলার করতাম তখন আমার কাস্টমাররা এরকম ছিল, মোস্ট অফ দেম ওয়ার লাইক, "আপু আমি এই শাড়ির সাথে পরবো, এটার সাথে তোমার মনের মতো করে তুমি বানায়।" Sure. তো আমার আরকি নতুন, নতুন কাজ এক্সপ্লোর করা হতো। যেহেতু ওরা আমার উপর ছেড়ে দিত। বলত যে, "আচ্ছা হ্যাঁ। তোমার পছন্দ ভাল লাগতেছে তো তুমি তোমার মতো করে দাও।" কোন ফিক্সড ইয়ে করে দিত না। তো আচ্ছা। এরকম আরকি অনেক ভালো এক্সপেরিয়েন্স বিজনেসে। সবাই এত ভালোবাসা দিয়েছে এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি। তুমি মানে একটা কথা না বললে নয়। তুমি চলতি ফিরতি একটা ফ্যাক্টরি প্রোডাকশন লাইন, বুঝছো? এইটাই। জেনেটিক বলা যায়। হ্যাঁ। তবে একটা জিনিস কি, আমরা কিন্তু যারা ক্রাফট পারসন আছি, হ্যাঁ। আমরা হচ্ছে এই যে ঝুঁকে কাজ করার যে অভ্যাসটা, হ্যাঁ? এটার জন্য মানে কাজের তো নেশা থাকে আমাদের মাথায়, ভূত চাপে আমরা কাজ করতেই থাকি। বললাম ১৮০ পিস বানায় ফেলছে। Right. হ্যাঁ? তো এটার জন্য যে আবার পশ্চার মেইনটেইন করে এভরিডে একটু ওয়ার্কআউট করতে হয়, এটা আমরা করি না। এটাই। এইখান থেকেই ব্যাক পেইনটা ট্রিগার করে। এটা সবারই আমি শুনি। আমরা যারাই পেইন্টিং করি বা ক্রাফটিং করি সবারই একই প্রবলেম। সো এইটা আসলে করতে এটাই। হবে। তুমি যদি যত সামনে সবাই ঝোঁকার কাজ আমাকে থাকে ব্যাক হচ্ছে যে স্ট্রেচ ব্যাক করতে হবে পেইন এর এভরিডে জন্য মাস্ট। ইয়োগা নাইলে টিপস পাঠায়। বাট করা হয় না আল্টিমেটলি। শোনো, আমি হচ্ছে এভরিডে 10 মিনিটস ইজ এনাফ। আমি গত ১.৫ মাস ধরে জিমে যাই না। আমি ফাইনালি গত ২ দিন ধরে জিমে যাচ্ছি। আজকে বাইরে এত স্নো, আমি এখনো মনে ভাবতেছি আমি আজকে জিমটা মিস দিই। এমনই হয় শোনো আসলে। এটা অনেক সিরিয়াস। আমার আমার হচ্ছে এই কোমরের ব্যথায় লাম্বার লর্ডোসিস হয়ে গেছিল। একদম হাড্ডি বেঁকে গেছিল। আচ্ছা। ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি সিরিয়াস ব্যাপার। এইজন্য আমি খুব কনসার্ন হয়ে বলছি যে ও একদম বলল যে ব্যাক পেইন এর জন্য করতে পারছে না কাজ। ব্যাপারটা তা না। এটা আমরা একদমই মানে এটা খুবই লাইটলি নেই। কিন্তু হাড্ডি মানে বেঁকে গেলে ওখান থেকে ব্যাক করা আরো কঠিন। সো বেটার তুমি মানে এভরিডে এখন ব্যাক স্ট্রেচ ব্যাপারটা করো।
এটাই। ব্যাপারটা এমন হয়ে গেছে যে এখন একটু কিছুক্ষণ বসে কাজ করলেই ব্যাক পেইন শুরু হয়ে যায়। তখন মনে হয় যে এভাবে এটাই। বসে থাকি বা একটু আরাম। আর আমি যখন অনেক কাজ করতাম তখন মানে দিনে ৩-৪ টা পাঞ্জাবি করতাম যেহেতু ফুললি হ্যান্ড পেইন্টেড। সো আর আমার আবার একটা আছে যে কাজের ফিনিশিং অবশ্যই ভালো হইতে হবে। নাইলে কাস্টমারের আগে আমার সমস্যা লাগে। তো এর জন্য ভালো ফিনিশিং আনতে গেলে পুরোপুরি একদম ফুল কনসেনট্রেশন দিয়ে করতে হয়। অনেক সময় লাগে। একেকটা পাঞ্জাবি করতে প্রায় ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা এরকম লাগে। তো আমি দিনে ৩-৪ টা করেও ডেলিভারি দিছি। তখন মানে এত টাইম লাগতো যে আমি টাইম পাইতাম না। কাজের মধ্যে জাস্ট মেঝেতে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়তাম। যে পিঠে একটু ঠান্ডা লাগলে আমার আরাম লাগে। ও এটা আসলেই তোমার ইয়োগা করা উচিত, বুঝছো? as হ্যাঁ, soon as দেখছো possible. কত খারাপ অবস্থা? হাঁটুর হ্যাঁ। নিচে বালিশ দিয়ে জাস্ট তুমি যদি রেস্ট করার সময় হাঁটুটার নিচে ২ হাঁটুর নিচে একটা বালিশ আরকি রোল মতো করে বা মোটা টাওয়াল নিলা। শুয়ে থাকবা, এটা তোমার পশ্চাৎটা ঠিক রাখে শোয়া অবস্থায়। ওকে, I will try that. হ্যাঁ, মানে যত যাই আমি হোক আসলে মানে ভয় পেয়ে গেছি। এত গুণী একটা মেয়ে, কোমর ভেঙে বসলে কি হবে আমাদের? আচ্ছা, কি জানি বলে, হ্যাঁ, তোমার ঢাকায় আসে তাহলে কত সালের দিকে? আমার ২০১৯ এ অ্যাডমিশনের পরে আরকি। আমি যখন আচ্ছা। ভার্সিটিতে অ্যাডমিট হই এরপরে ঢাকায় শিফট করি। তো তারপরে হোস্টেলে ছিলাম। এরপর তো কোভিড পিরিয়ড হয়ে গেছে। আবার বাসায় গেছি। তো বাসায় যেয়ে মানে আমি কোভিড পিরিয়ডটা এত কাজ করছি এবং আমার খুবই ভালো গেছে আরকি। মানে খুবই ভালো টাইম গেছে। ফ্যামিলির সাথে অনেকদিন পরে থাকছি। তারপর ফ্রেন্ডরা সবাই ছিল। সবাই মিলে অনেক ঘুরছি, মজা করছি। মানে বাসায় আরকি বাইরে যাই নাই। বাট বাসায় সবাই একসাথে হইতাম, কাজ করতাম। এত ব্যস্ত গেছে যে আমার যে ডিপ্রেসড হবো সবাই বলে যে কোভিড পিরিয়ডটা অনেক ডিপ্রেসিং ছিল, অনেক খারাপ গেছে। বাট আমার আসলে আমি সময়ই পাই নাই সেই ডিপ্রেসড থাকার। আচ্ছা, বাহ! তোমার মানে অনেক ব্যস্ততার মধ্যে গেছে তো এজন্য তুমি টের পাও হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ। কোদিক দিয়ে আসছে, কোদিক দিয়ে আসলেই চলে আমি গেছে। টের পাই নাই। এটাই। এখন আমি হিউজ কাজ করছি, হিউজ। হ্যাঁ, মানে ১৮০ টা পাঞ্জাবির পাশাপাশি তুমি জুয়েলারি মেক করতেছো বা জুয়েলারি হ্যাঁ, হচ্ছে যে হ্যাঁ। মেক তখন করতেছো। অনেক কাজ করতাম। মানে জুয়েলারি রেগুলার করতাম। হ্যাঁ, আচ্ছা, তুমি কি আচ্ছা। কাঠ দিয়ে তো বানাও বললা। তুমি কি হচ্ছে মাটি দিয়ে যেটা বানাতা ওটা এখনো মানে কন্টিনিউ করছো? রিসেন্টলি একটা আপু মানে আমি আসলে মাটির ইয়েটা হয় কি পোড়াইতে হয় মাটির বানাইলে। ওইটাই তো জানতে আমার চাচ্ছি। পোড়ানোর সোর্সটা নাই। বাসায় পুড়াইলে হয় কি ফেটে যায়। মানে ৫ হ্যাঁ। টা বানাবেন তার মধ্যে ৪ টাই ফেটে যায় বা ৫ টাও ফেটে যায়। ট্রাই করছি বাট হয় না। এই কারণে আমি মাটির কাজটা ছেড়ে দিছি এবং যারা নেয় তাদেরকে আমি সব মানে ডিসক্লেইমার দিয়ে দিই যে এটা এভাবে ইউজ করতে হবে, ভেঙে যেতে পারে যেহেতু আমি পুড়াই না। এরপরেও যারা নিতে চায় শুধু তাদের কাজটা করি। আচ্ছা আমি একটা কাজ শো করি এখানে আমার আছে মাটির ইয়েস একটা প্লিজ, প্লিজ। ও এত আমি ওটাই চিন্তা সুইট। করছিলাম যে ও কোথায় পুড়ায়? হ্যাঁ, মাটির তো না পোড়াইলে হয় না আসলে। হ্যাঁ, এটার জন্য। এই যে এটা হচ্ছে যে আমার আরে বানানো একটা পেন্ডেন্ট। ওয়াও! দাঁড়াও, আমি একটু ব্রাইটনেস বাড়াই ওয়াও! দিই। তুমি কি এটা বাসায় ওভেন বেক করছো? না কোনো বেকই করি না। এটা জাস্ট এয়ার ড্রাই করা। কি আটকায় গেল? না, এটা এয়ার না, ড্রাই না করা। এয়ার ড্রাই করা নরমালি। আচ্ছা, এয়ার ড্রাই তো করে কালার করে দিছো। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট মাটির কালারটাই করেছি। বাট আচ্ছা। কালার করছি আরকি। তো এরকম আরকি আমি আরো অনেক বানাইতাম। ইভেন তোমার আমি হচ্ছে গলাটাও যে কি তুমি করছো? হ্যাঁ, এটা এটা তো আমার বললেই। করা। এইটা এই যে এইটা এগুলি সব এটা হচ্ছে আমার করা। কাঠের উপর রিক্সা পেইন্ট। হ্যাঁ, কাঠের উপরে রিক্সা পেইন্ট করা। তো ওয়াও! মাটির কাজ করতাম বাট এই যে এই কারণে জাস্ট পুরাইতে পারি না জন্য আমি মাটির কাজটা নিয়ে আগাইতে পারি না। এছাড়া আমার মাটির কাজ অনেক পছন্দ। ইভেন আমি কালকে রাতেই আ মাটির অল্টারনেটিভ হিসেবে ক্লে দিয়ে এক্সপেরিমেন্ট করছি যে আমি ক্লে দিয়ে এই শেপ গুলি আনতে পারি কিনা তাইলে আমি ক্লে দিয়ে করব। পরে দেখলাম যে আমার মাটিতে আমার যে কমফোর্ট টা সেটা আমি ক্লে তে পাচ্ছি না। সো আমি এটা করতে পারব না। হ্যাঁ, বুঝলাম। কিন্তু হুম। মানে যদি ক্লে দিয়েও করো, মানে ক্লেটাও কিন্তু হচ্ছে যে ওই যে বেক করার একটা ব্যাপার পলিমার ক্লে থাকে না? আরকি যেটা। হ্যাঁ। না, না ওইটা পলিমার ক্লে হচ্ছে যে বাসার ওভেনে বেক হবে। হ্যাঁ? প্রপার হ্যাঁ, হ্যাঁ, থার্মোমিটার হ্যাঁ। থাকলে। ক্লে অনেক কিন্তু রকমের আছে তো আমি যেটা কিনেছি এটা হচ্ছে যে বেক করার প্রয়োজন পড়বে না। একটু পরেই আচ্ছা, শুকায় অনেক হার্ড হয়ে যায়। এটা কোনো আচ্ছা। ভাঙার ইয়ে এয়ার থাকে না। ড্রাই। বাহ! হ্যাঁ, 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 এয়ার হ্যাঁ, ড্রাই। হ্যাঁ।
বাট ওইটা দিয়ে আমি মাটিরটা শেপটা আনতে কিন্তু পারতেছি না। না, মাটিরটার কিন্তু আলাদা একটা সৌন্দর্য থাকে হ্যাঁ, মাটির। হ্যাঁ, আমি টেরাকোটার যে কালারটা, হ্যাঁ, ও তো আমাকে ব্লাফ দিয়ে দিছে। আমি তো ভাবছি এটাও মনে হয় পুরাইছে। ও তো দেখি সুন্দর করে রং করে মিলাইছে জিনিসটা সুন্দর। হ্যাঁ, আমি জাস্ট ওই কালারটাই করছি। সরি, আমার চোখ দিয়ে অনেক পানি পড়ে। এই যে কাজ করার ফল এটা, না, মানে না, 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 এটা কাজ করার ফল না, এটা কাজ করার ফল না, এটা কাজ করার ফল না। এটা হচ্ছে যে আমার মানে অনেক আগে থেকে চোখের প্রবলেম, আচ্ছা এবং আচ্ছা। এটার আমি ২ বার অপারেশনও করেছি, মাইনর অপারেশন বাট করেছি। এরপরে আবার সেম জিনিসটা কন্টিনিউ, না, মানে না, ড্রপ ইউজ করি, যে কয়দিন ড্রপ ইউজ করি ভালো থাকে, এরপরে ড্রপ ছেড়ে দিই আবার পানি বসি। না, তারপর হচ্ছে তুমি যেভাবে টানা কাজ করো, মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, তোমার চোখের উপরে কিন্তু প্রেশারও পড়তেছে, এটা কথা বলতেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, সেইটা পরে, বাট এই যে পানি পড়ার যে বিষয়টা, এটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই। আচ্ছা আচ্ছা। এটা হ্যাঁ, তো ছোটবেলা। এটুয়াল হ্যাঁ শুন। হ্যাঁ, গেট ওয়েল সুন, মানে সুন্দর সুন্দর কাজ করো। আর ইনশাআল্লাহ। ঢাকার মানে এয়ার কোয়ালিটি তো এত খারাপ যে হ্যাঁ, মানে চোখের উপর তো এটা পড়বেই, এটা নিয়ে বলার কিছু নাই। আর তোমার ঢাকায় আসা, মানে এটা কি তোমার ইন্টার থেকে প্ল্যান ছিল? ফ্যামিলি চাইছে যে তুমি ঢাকায় গিয়ে পড়ো, নাকি তোমার বড় আপু অ্যাকচুয়ালি ঢাকায় এসে পড়ছে, এরকম কিছু? আপু ঢাকায় পড়ে নাই, বাট আপু হ্যাঁ। আফটার ম্যারেজ আপু হচ্ছে ঢাকায় মুভ করছে। আচ্ছা। তো আপু এখন হচ্ছে যে ধানমন্ডিতেই থাকে। আর আমি হচ্ছে যে অ্যাডমিশন দিয়েছি বিভিন্ন জায়গায়, যেখানে চান্স পাবো সেখানে পড়বো, এরকম আর কি। আর আমার ইচ্ছা ছিল যে অবশ্যই পাবলিকে পড়বো। হ্যাঁ। সো আই গট অ্যাডমিটেড। তো আমি এরপরে এখানে হচ্ছে যে শিফট করেছি, এরকম আর কি। আচ্ছা। হ্যাঁ, আর তুমি তো এত গুণী যে তুমি পড়তেছো মনে হয় টেক্সটাইল নিয়ে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই মানে টেক্সটাইল নিয়ে পড়তে কেমন লাগতেছে? মানে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমার কাছে তো ভালোই লাগে। আমার যেহেতু ইন্টারেস্ট আছে, এজন্যই আমি হ্যাঁ, সাবজেক্ট চয়েসটা দিয়েছি সেভাবে, যেন আমি এই সাবজেক্ট আগাইতে পারি। এটা লাইক হ্যাঁ। কাপড়, সুতা থেকে শুরু করে কাপড় ডাইং, মেকিং, হোল থিং, আচ্ছা। এবং হচ্ছে যে আ মেশিনারিজ সবকিছু, মার্চেন্ডাইজিং সবকিছু, ফ্যাশন ডিজাইনিং সবকিছু ইনক্লুডেড আরকি। ওয়াও! হোলিং তো মোলি। এজন্য মানে আমি একদম র বিষয়টা এনজয় করি। মেটেরিয়ালটা কোথা থেকে আসে সেটা নিয়ে। তারপর ওই যে থাকে না যে কত কাউন্টের কাপড়, কোনটা কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি হিসাব, এগুলা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জাস্ট মধ্যে র পড়ানো মেটেরিয়াল হয়। কোথা থেকে আসে না, জাস্ট মানে একদম রেশম থেকে কিভাবে সুতা হচ্ছে, সুতা থেকে কিভাবে ওই তো কাপড় হচ্ছে, ডাই, প্রোডাকশনটা। এভরি ডিটেইলস। ও! হ্যাঁ, ও মানে ও আনন্দ নিয়ে পড়তেছে, ও আনন্দ নিয়ে কাজ করছে, হ্যাঁ, আনন্দ নিয়ে আমার পড়তেছে। যেহেতু আমার ইন্টারেস্ট আছে এই বিষয়ে, এর জন্য আমার কাছে মানে ভালো লাগে যে এই বিষয়ে পড়াশোনা করতে পারছি। হ্যাঁ, আর হচ্ছে মানে আমরা যখন ইন্টারের দিকে, আমি যখন পড়ালেখা, মানে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দেওয়া শুরু করেছিলাম, আমি কিন্তু জানি না যে আমি কি নিয়ে পড়াশোনা করতে চাই বা কি নিয়ে ইন্টারেস্টেড, এটা আমি এখনো খুঁজে পাইনি। তুমি যে খুঁজে পাইছো মানে অনেক আগে, এজন্য তুমি অনেক দিক দিয়ে আগায় আসছো, অনেক কিছু শিখতে পারছো যেটা তোমার ভালো লাগতেছে। হ্যাঁ, আর এটা এটা আসলে আসলে আমি চমৎকার। চান্স পাওয়ার পরে ডিসিশন নিছি যে আচ্ছা আমি এই সাবজেক্টটা পড়তে চাই। তার আগে তো আমি জানতাম না যে আমি কোথায় অ্যাডমিশন হবে আমার। তারপরে না হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। ডিসিশন নিব যে, কারণ অন্যান্য ভার্সিটি গুলোতে তো অন্যান্য সাবজেক্ট ছিল। সো আমি তো ওইখানে গেলে আমি তো এই সাবজেক্টটা চুজ করতে পারতাম না। সো আলহামদুলিল্লাহ যে আমি এই লাইনে আসতে পারছি। হ্যাঁ, মানে তোমার ভাগ্য খুব ভালো। খুবই আর ভাগ্যবতী এবং আমার গুণবতী একজন নারী। আমার বড় বোনও পরিশ্রমী। হচ্ছে যে I must তেমন say না আপু, পরিশ্রমী। আসলে তেমন না। মানে আমার যতটুকু হওয়া দরকার একটা বিজনেস ওনার হিসেবে আমি এতটুকু পরিশ্রম করি না। মানে অনেক আলসেমি করি। অ্যান্ড লাইক ডিপেন্ডস অন মুড। আচ্ছা আমার এখন বিজনেসে তেমন মন নাই। আমি একটু এনজয় করি। মেন্টাল পিস এনজয় করতেছি। আমি এখন বিজনেস করব না। কিছুদিন পরে করব। এরপরে কিছুদিন পরে যখন ইচ্ছা হয় তখন আবার করি। এরকম মানে খুব সিরিয়াস বিজনেস করি এমন। ও কি আটকে আচ্ছা। গেছে? না, ও আটকে যায় না। তোমার ইন্টারনেট খারাপ, অরণি। ও খুব সুন্দর করে কথা বলে যাচ্ছে। ওর ইন্টারনেট খুব ভালো। আল্লাহ, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি তোমাকে পাচ্ছি, আপুকে পাচ্ছি না। এই যে এখন পাচ্ছি এবার। আমি হ্যাঁ, আটকে অরণি। যাচ্ছি। আল্লাহ! হ্যাঁ, তো একটু হ্যাঁ, বলবা হ্যাঁ, না হ্যাঁ। আমাকে? আমার ইন্টারনেটে তো আমি খেয়াল করতে পারছি না। আমি আসলে জানি না, বুঝছো? দাঁড়াও, তুমি নেটটা চেঞ্জ। এখন আটকে গেছে।
হ্যাঁ, যেটা বলতেছিলা যে আপুর তো বিয়ে হয়ে গেছে। এখন তুমি মেজো মেয়ে, তুমি বাসায় মানে তুমি এখন হোস্টেলে থেকে হ্যাঁ, তুমি বললে তুমি হোস্টেলে থেকে পড়াশোনা করছো এখন, তাই না? হ্যাঁ, এই যে হোস্টেলে থেকে পড়াশোনা করা মানে তুমি কি একাই একটা রুম নিয়ে থাকো না হচ্ছে শেয়ার? না আমার একটা রুমমেট আছে, মানে ২ জন থাকি আমরা রুমে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঢাকা শহরে হোস্টেলে থাকলে তো একা একটা রুম নিয়ে থাকা পসিবল না। আর মানে হোস্টেলে তো হ্যাঁ, আমি ২ টা, একদম ৩ টা, ৪ টা করে মানে সিট থাকে। হ্যাঁ, বাট এটা আসলে হোস্টেলও বলা যায় না। এটা ইটস লাইক একটা গভর্নমেন্ট কোয়ার্টার। হ্যাঁ, সেখানে হচ্ছে যে সাবলেট দেয় ফ্যামিলির সাথে। সো আচ্ছা, তারা একটা রুম আচ্ছা। বা ২ টা রুম সাবলেট দেয়। তো আমি এরকম একটা রুমে আমরা ২ জন শেয়ার করে থাকি। আচ্ছা। তাহলে তো এটা তোমার ভার্সিটির কাছেই। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্যাম্পাসের কাছে থাকার জন্য আমি বুঝতে পারছি যে কোন সাইডের কোয়ার্টার গুলা। হ্যাঁ, হ্যাঁ, আন্দাজ করতে পারছি। হ্যাঁ। তো তো আমার ক্যাম্পাসের কাছে থাকার জন্যই মানে আলাদা থাকা। এছাড়া মানে আমার জার্নিতে কোনো প্রবলেম নাই। বাট লাইক অনেক আগে উঠতে হবে, অনেক আগে রেডি হইতে হবে। আমি সবথেকে কাছে থাকি আমার ফ্রেন্ডদের মধ্যে, বাট সবথেকে লেটে আমি ক্লাসে ঢুকি। না অসুবিধা নাই। এটা পোষায় যাচ্ছে। ও একটা জিনিস বললো না যে পরিশ্রম করে না? এই কথাটা বলতেছিল যে মাঝে মধ্যে একটু ফুর্তি করে বেড়ায়, ঘুরে টুরে বেড়ায়। হ্যাঁ, পরিশ্রম তো আসলে জোর করে করার কিছু নাই। মানে তোমার জানের উপর দিয়ে কিছু করতে হবে হ্যাঁ, না। হ্যাঁ, নিজেকে এটাই তো আমার কাছে অবশ্যই মনে একটু হয় যে শান্তি রাখতে হবে। শান্তিতে রাখতে হবে। এটা খুবই হ্যাঁ, জরুরি আর আর বরঞ্চ আর ব্রেক আর্ট জরুরি। কালচারের লোকজন তো একটু এমনই হয় যে মন চাইলে একটু পড়বো, মন না চাইলে যাই একটু ফুর্তি করে আসি, বাইরে ঘুরে আসি, ফুচকা খেয়ে আসি। আসলে মানে আমরা অনেক ব্রেক নিয়ে কাজ করি। এর জন্য আমার হ্যাঁ, মনে হয় যে আমি মনে হয় জব সেক্টরে গেলে আমি অনেক প্যারা খাবো। কারণ আমি হচ্ছে যে বিজনেসটা নিজের ইচ্ছা মতো করে অভ্যস্ত। সো ওইখানে আমার মানে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। এখানে আমি আমার যখন ইচ্ছা হচ্ছে করতেছি, আমি করতেছি না। এটা পুরোপুরি আমার হাতে। কারণ আমি সম্পূর্ণ সব কাজ আমি নিজে হ্যান্ডেল করি। পেজ, মেসেজ, পোস্ট, ছবি তোলা, বানানো সবকিছু, ডেলিভারি সবকিছু আমি নিজে হ্যান্ডেল করি। সো আমি আমার মতো করে হ্যান্ডেল করতে পারি। ওয়াও! তুমি একা হাতে তো অনেক কিছুই করতেছো ভাই। এটা আমি আইসেমের ঠেলায় আমি কিছুই করতে পারি না। আমার খালি রান্না করতে ভাল লাগে, আমি এটাই করি। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের সাথে কালকে কথা বলতেছিলাম। আমি হ্যাঁ, কালকে শাড়ির আলমারি গোছাইছি। আমি শাড়ি খুঁজে পাচ্ছিলাম না কোনটা পরবো, সিলেক্ট করতে হবে। তো আমার শাড়ির আলমারিটা উল্টাপাল্টাও হয়েছিল। তো ভাবলাম যে আচ্ছা গোছাই। আমি ভোর পর্যন্ত শাড়ির আলমারি গোছাইছি কালকে। তো আমার ফ্রেন্ড ছিল আমার কলে। তো ওকে আমি বলতেছিলাম যে আমি পোস্ট ওর সাথে শেয়ার করছি। পরে বলে কি আমি আপুর ভিডিও দেখে আপু অনেক রান্না করতে পছন্দ করে। আর আপুর ভয়েস ওভার আমার অনেক মজা লাগে। আচ্ছা হ্যাঁ, ওইটা আমার ক্যারেক্টার। ওইটা আমার হচ্ছে আরেকটা ট্যালেন্ট যে ওভাবে ভয়েস ওভার দেওয়া। হ্যাঁ, আসলেই শুনতে অনেক মজা লাগে, এন্টারটেইনিং লাগে। এবং আমি কিন্তু ফার্স্ট আপনার ভয়েস ওভার টিকটকে শুনেছি অন্য ভিডিওর সাথে। ও হ্যাঁ। ও তুমি মানে অনেকে এটা হচ্ছে টিকটকেও দেখছো নাকি আমাকে? না আপনাকে দেখি নাই, বাট হচ্ছে যে আপনার ভয়েস ওভার দিয়ে টিকটকে অন্যরা ভিডিও মেক করেছে সেটা দেখেছি। ও আচ্ছা। ওইটা বলতে চাচ্ছে। মানে তোমাকে আগে সরাসরি হ্যাঁ, দেখে নাই। কিন্তু হ্যাঁ, তোমার আমি এই পরে কনটেন্ট এর ভয়েস আপনাকে কেউ ইউজ দেখেছি। করছে সেটা বলতেছে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলাম, বুঝতে পারলাম। হ্যাঁ, তো এবং তোমার অনেক ফানি, হ্যাঁ, শুনতে অনেক মজা লাগে। আচ্ছা। হ্যাঁ, এই যে তোমার হোস্টেলে থেকে বা হচ্ছে একটা রুম শেয়ার করে থেকে কাজ করা মানে এটাতে তো অনেক মানে হ্যাপাও হওয়ার কথা। রুমমেটরা ভালো হয় আ আলহামদুলিল্লাহ। আচ্ছা। ওদের উপর অনেকটা ডিপেন্ড করে। আর আমি হচ্ছে আমার আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে আমার কাজের মুড আসতে রাত ১১টা-১২টা বেজে যায়। হ্যাঁ, তখন আমার রুমমেটদের ঘুমানোর টাইম চলে আসে। হ্যাঁ, তো ওরা একটু ঘুমিয়ে গেলে তারপরে আমি ওয়ার্ম লাইট দিয়ে অথবা একটা লাইট কোনরকম জ্বালায়ে এরকম করে ম্যানেজ করি। আমার প্রবলেম হয় না। অভ্যাস হয়ে গেছে আরকি। আর পার্সেল থাকে সন্ধ্যার দিকে, সো পার্সেল দিতেও কোনো প্রবলেম হয় না। আর ২ জন তো এর জন্য এতটা রুমের মধ্যে গ্যাঞ্জাম হয় না। ২ জন ২ জনের মতো থাকতেছি এরকম কোনো প্রবলেম হয় না। বাট যারা ৩ জন ৪ জন থাকে ওদের জন্য অনেক প্রবলেম। হ্যাঁ, এই যে রাতের বেলা তুমি রুম মানে যখন কাজ করার মুড আসে, রুমমেট ঘুমায় গেল, তখন তো রুমের লাইট বন্ধ করে তুমি বলছো একটা ওয়ার্ম লাইটে হচ্ছে তুমি কাজ করছো কোনরকম। ওটাতেও তো চোখের প্রেশার পড়ে আসলে। না ওয়ার্ম লাইটে আমি হ্যান্ড পেইন্ট এর কাজ করি না। লাইক রুম গোছানো বা হালকা কাজ, পার্সেল করা এরকম কোনো কাজ থাকলে তখন ওয়ার্ম লাইট ইউজ করি। বাট হ্যান্ড পেইন্ট এর কাজ তো আমি ওয়ার্ম লাইট দিয়ে করতে পারব না। হ্যাঁ, হ্যাঁ। হ্যান্ড পেইন্টের কাজ তো এখনো করছো, তাই না?
হ্যাঁ, মানে টুকটাক করি। কিন্তু পোস্ট আমার আসলে আমি যতটা কাজ করি আমার 20% ও মনে হয় আমার পেজে পোস্ট করা নাই। খুবই আলসেমি আমার পোস্ট করাতে। হ্যাঁ, তুমি তো আমাকে এর পরে জন্য যে মেসেঞ্জারে ছবিগুলো পাঠিয়েছো, তা আমি হচ্ছে যে দেখলাম যে এই কাজগুলো তো খুব সুন্দর। ওর পেজে নাই কেন? হ্যাঁ, মানে এগুলি আমার কিন্তু ১ বছর ১.৫ বছর আগের কাজ। তারপরেও আমার পেজে নাই। মানে পোস্টই করা হয় না। আমার পেজ অনেক সময় মনে হবে যে এটা কোনো মৃত মানুষের পেজ। পেজে কোনো অ্যাক্টিভিটি নাই। না মাসের ভাই, পর তাও মাস তাও হচ্ছে যে তোমার পেজটা খুব সুন্দর। তোমার পার্সোনাল মানে হচ্ছে যে কাজল কন্যাটাও খুব সুন্দর করে গুছানো। তোমার হচ্ছে যে থ্রিফটেড ভংচং এটাও খুব সুন্দর মানে গুছানো। আর তোমার যে আরেকটা ভংচং আছে ওইটাও খুব সুন্দর করে গুছানো। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে এই যে খুব আমার সুন্দর। কাজ চলে আসছে। হ্যাঁ, দাঁড়াও দেখাই। হ্যাঁ, এই যে এই যে ঢাকা, আমি যেটা যশোর। পরে আছি, হ্যাঁ, এগুলি হ্যাঁ, হচ্ছে যে কাস্টমাইজড অর্ডার এর কাজ ছিল। হ্যাঁ। এটা একটা ডালের উপর করা, গাছের ডাল। এটা একটা What? এক্সপেরিমেন্টাল। এটা ওকে। একটা গাছের ডালে করা। আর এটা হচ্ছে যে সানগ্লাসও করি মাঝে, মাঝে। এবং হ্যাঁ। আমার নেইলস এও হচ্ছে যে রিক্সা পেইন্ট করা আছে এই ছবিটাতে। বাহ! ওয়াও! এতগুলো সানগ্লাস করছো? ১, ২, ৩, ৪, ৫, ৬ মানে এখানে তো এইটা ৬ টা। কম। আরেকটা অর্ডার ছিল ওইটাতে মনে হয় আ ৪০ টার মতো করেছিলাম একসাথে। ওহ মাই গড! তুমি এবং ডেলিভারি দেওয়ার ওইটা টাইমে এমনিতে মানে কতদিন সময় নাও? মানে কাজের উপর আর ওই যে আমার কাজের মুডটা নিয়ে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ। যে আচ্ছা আমি এবং আমি মানে মুড না আসলে আমি আসলে কিছুই করতে পারি না মনে হয় জোর করে। আমার মনে হয় যে যখন আমার মুড আসবে তখন আমি করলে কাজটা সুন্দর হবে। আদারওয়াইজ হ্যাঁ। আমাকে দিয়ে জোর করে কাজ করাইলে সেটা কখনোই ভালো হবে না। এবং আমার কাস্টমাররা আলহামদুলিল্লাহ এত ফ্লেক্সিবল যে হ্যাঁ। আমার কোনো প্যারা খাইতে হয় না এটা নিয়ে। ওদেরকে আমি যেই টাইম বলি ওরা সেই টাইমেই অ্যাকসেপ্ট করে ফেলে। ২-১ জন আর্জেন্ট থাকে সেটা আমি আর্জেন্ট ভাবে দেয়ার চেষ্টা করি। বাট আদারওয়াইজ আমি একটু হাতে টাইম নিয়ে কাজ করি। আচ্ছা, যেহেতু গত ৫ টা বছর ধরে তুমি এই যে অনলাইনে মানে বিজনেস করছো বা হচ্ছে যে এই যে পার্সেল করা নেয়া থেকে অনেক রকমের ক্লায়েন্ট কিন্তু আমাদের থাকে। হ্যাঁ, হ্যাঁ। মানে এরকম কোন ক্লায়েন্ট পাইছো যে মানে খুব প্যারা হইছে ওকে হ্যান্ডেল করতে বা সবকিছু মিলায়? মানুষের তো জীবনে ভালো মেমোরিও থাকে, আবার খারাপ মেমোরিও থাকে। হ্যাঁ, তো অবশ্যই সবাই তো এবং একরকম হয় না। এরকম ছিল। আ হ্যাঁ। এবং যে ভাইরাল পাঞ্জাবিটা, যেই ছবিটা ভাইরাল হইছে সেই অর্ডারটা যার ছিল, হ্যাঁ। তিনি অর্ডার করেছিলেন তার এবং তার একজন ফ্রেন্ডের জন্য কাপল সেট। হ্যাঁ। তো আমি সেই কাজটা করে ছবি তুলেছি, তাকে দেয়ার কথা বললাম। এরপর সে নিবো নিচ্ছি করতে, করতে মানে এত ডিলে করছে এবং পরের দিকে সে মিথ্যে কথা বলা শুরু করছে যে, "আমার অমুক সমস্যা, তমুক সমস্যা, আ এজন্য নিতে আচ্ছা। পারব না।" তো আমি বলছি যে, "আপু আমি তখন অ্যাডভান্স নিতাম না। যে হ্যাঁ। সবাইকে আমি বিশ্বাস করি যে সবাই তো অনেক ভালো। আমি তাইলে হচ্ছে যে কাজটা করে পরে আমি টাকা নিবো। সমস্যা নাই। আমার তো আগে টাকার দরকার নাই।" হুম। তো আমি হচ্ছে যে করার পরে দেখলাম যে উনি প্রোডাক্টটা লাস্ট পর্যন্ত এবং শুধু পাঞ্জাবির সেট না, সে জুয়েলারি সেট অর্ডার করেছিল এবং আমি তার জন্য কাস্টমাইজড কাজ আলাদা ম্যাটেরিয়ালস নিয়ে এসে করেছি। এরপরে সে প্রোডাক্ট কোনটাই নেয় নাই ও! এবং মানে অনেক হ্যাসেল করাইছে, অনেক। আমি তার সাথে অনেকবার কনট্যাক্ট করেছি। সে আজকে নিবো, কালকে নিবো এগুলি করে, করে নেয় নাই এবং হ্যাঁ। লাস্টের দিকে সে আমাকে মানে যা তা বলে গেছে। যেন দোষটা আমার। আমাকে কল দিয়ে আমার ফ্যামিলি নিয়ে, আমার ম্যানার্স নিয়ে, আমার এই সেই হাবি-জাবি অনেক কিছু নিয়ে কথা বলেছে। তো এইটা আমার একটা worst এক্সপেরিয়েন্স। বাট লাকিলি তার জন্য যে করা সেট সেটার ছবি থেকে আমি এই যে ১৮০-২০০ টা অর্ডার পাইছি। সো এটা পুষায় গেছে। না, একদিক দিয়ে হচ্ছে মানে ওই যে মানে আমরা সার্ফ এক্সেল হচ্ছে এক থেকে শুনি না যে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই তাইলে ভালো। দামিই ভালো। এমনই হইছে আমার ক্ষেত্রেও।
এরকম আরো অনেক কয়েকটা কাস্টমার ছিল যারা অনেক ঘুরাই, মানে আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি অ্যাডভান্স না নেয়ার। আমার কাছে মনে হয় যে আচ্ছা তাদের সুবিধা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি দিই, কিন্তু অনেকের থাকে যে নিবে নিবে না, কনফিউজড হয়ে যায় অর্ডার করার পর, নিব নাকি নিব না, আপু আমার অমুক সমস্যা তমুক সমস্যা। এবং একটা মজার ঘটনা বলি, পাঞ্জাবির একজন, মানে অনেকে আছে যে গার্লফ্রেন্ডরা অর্ডার করতেছিল তাদের বয়ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ, তো অর্ডার করে। এরপরে যখন ডেলিভারি দিব আমি বলি যে আপু আমার কাজটা হয়ে গেছে, আমি আপনাকে ডেলিভারি দিব। বলে আপু যার জন্য অর্ডার করেছিলাম আমার তো ব্রেকআপ হয়ে গেছে। Okay, that's sad. আমি আমি হাসলাম। Sorry. But আমি বলছি যে আচ্ছা আপু তাইলে কি করার, আমার তখন প্রত্যেকটা সাইজে এত অর্ডার আসতেছিল যে আমার প্রোডাক্ট হোল্ড করতে হবে না, আমার সমস্যা নাই, আমি যে অন্য কাউকে দিয়ে ফেলতে পারবো ওই মেজারমেন্টের। এবং আমি টেইলর দিয়ে মেক করিয়ে নিতাম সবার মেজারমেন্ট অনুযায়ী, কারণ আমার হচ্ছে যে রেডিমেড পাঞ্জাবির কোয়ালিটি এত ভালো লাগতো না তখন, যেগুলি পাওয়া যাইতো এত ভালো লাগতো না, সো আমার কোয়ালিটি ভালো হইতে হবে, তো আমি বানিয়ে দিতাম। তো এরপরে কিছুদিন পরে আমি, তখনও ছিল ওই প্রোডাক্টটা ছিল লাকিলি, তো উনি কিছুদিন পরে নক করে বলে কি আপু ঝগড়া হয়েছিল ঠিক হয়ে গেছে আপনি পাঠিয়ে দেন। পরে আবার প্রোডাক্ট পাঠিয়ে আল্লাহ গো, দিয়েছি। আল্লাহ, মানে মানে যা তা কত কিছু সহ্য করতে হয়। মানে অনেক ধৈর্য নিয়ে কথা বলতে হয়, এবং অনেকে আছে এত কোশ্চেন করে এত কোশ্চেন করে, এরপরে নিবে কিনা নাই, উধাও শেষ। তারপর প্রোডাক্টটা যখন স্টক আউট হয়ে যাবে এরপর এসে বলবে কি আপু আমার এই প্রোডাক্টটা এখনই লাগবে। my God. এটা হচ্ছে অনেকটা ওই যে ঢাকা শহরে যে রিক্সাওয়ালা বা সিএনজি ওয়ালা বেশি জিজ্ঞেস করে যে কোথায় কত ডিটেলস, কোথায়? হ্যাঁ, সেটা তো আর কি বেশি দাম চায়, একটা ব্যাপার আছে না? সো এরকমের আর ব্যাপার অনেক যে দাম কাস্টমার দর শত করে, খোঁজ অনেক নিবে সে আসলে এন্ড অফ দ্য কোশ্চেন অর্ডার দিবে করবে, না। তারপরে তারা অর্ডার করবে কিনা তারা কনফিউজড। এবং অনেক হ্যাঁ। ভালো কাস্টমার পেয়েছি। একজনের নাম আমি বলতে চাই, আমার সব থেকে ফেভারিট কাস্টমার তিয়ানা আপু। আচ্ছা। উনি মানে কি বলবো, এবং উনি অনেক আগের থেকে প্রোডাক্ট নেন, এখনো নেন। ওনার জন্য আমি মাটির মালাটা বানিয়ে দিলাম রিসেন্টলি, একটা অন্য আরেকটা কালো মালা, ওইটা আমি ওনার জন্য বানিয়েছি। এবং উনি প্রোডাক্ট পাওয়ার আগে আমাকে পেমেন্ট ক্লিয়ার করে দেয়, এবং সবসময় এক্সট্রা বিকাশ চার্জ সহ, তাকে কখনো বলতে হয় না। প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করে যে আমার মনে হয় যে তাকে আমার সব কাজগুলো দিয়ে দিই। Wow. মানে চমৎকার। হ্যাঁ, এত ভালো উনি। এবং প্রত্যেকটা এতটুকু একটা যদি সে প্রোডাক্ট অর্ডার করে সেটাতে হয়তো আমার কোনো ক্রেডিটই নাই, এরপরেও সে অ্যাপ্রিসিয়েট করে। Wow. এরকম অনেক, শুধু তিয়ানা আপু না, আরো অনেক কাস্টমার আছে যারা এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে, এবং তাদের সাথে আমার একটা পার্সোনাল রিলেশন হয়ে গেছে বিজনেস থেকে কাস্টমার হিসেবে। সেখান থেকে আমার একটা পার্সোনালি গুড রিলেশন হয়ে গেছে তাদের সাথে। হ্যাঁ, মানে হ্যাঁ, খারাপের সাথে সাথে যে মানে ভালো হ্যাঁ, এবং ভালোই হয়। পেয়েছি, খারাপ খুব কম। এনাদের জন্যই Experience আসলে হয়েছে। বিজনেসটা রান করা। হ্যাঁ, এনারাই হচ্ছে এইটাই। এনার্জি, মেইন এনার্জি ওনারাই। আসলেই। হ্যাঁ, এই যে একটা কাজ পাঠানোর পরে যদি সে বলে যে আপু চমৎকার হয়েছে, তাহলে মানে এবং এটা সেই সাথে আমাকে সাথে পড়ার সাথে সাথে ছবি পাঠায় যে আপু আপনার এই জিনিসটা আজকে পড়ছি, দেখেন সবাই এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করছে। মানে সে এত সুন্দর করে ফিডব্যাক জানায় যে ভাল লাগে। হ্যাঁ, মানে কাজ করে আরো মনোবল দ্বিগুণ বেড়ে যায় হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, তাই না? আসলেই। আচ্ছা, বাহ! হ্যাঁ, তোমার এই তোমার পড়ালেখা শেষ হইতে আর কত বছর আছে? আমার ইনশাআল্লাহ নেক্সট ইয়ার এপ্রিল এর দিকে ফাইনাল শেষ হয়ে যাবে। আচ্ছা, বাহ! এরপর কি তোমার মানে দেশের ভিতরে থেকেই কাজ করার ইচ্ছা না হ্যাঁ, অন্য দেশে দেশের যাওয়ার ভেতরে প্ল্যান থেকে আছে? কাজ করার ইচ্ছা। দেশের ভেতরে থাকার ইচ্ছা। আমার হচ্ছে যে নানু বাড়ি এবং দাদু বাড়ি ২ টা ফ্যামিলি অনেক বড়, এবং সবাই অনেক হই হুল্লোড় করা হয়, অনেক মজা করা হয়। সো আমার কাছে মনে হয় যে বাইরে গেলে আমি তো এগুলো মিস করব। তো এগুলা তো মিস করা যাবে না। এই কারণে আমার কাছে অনেক ভয় লাগে যে বাইরে গেলে, এবং শুধু এটা না, অনেক লাইফ ইভেন্টস থেকে মনে হয় যে দূরে থাকতে হয়। আমার কাছে অনেক খারাপ লাগে। আর আমি অনেক ইমোশনাল। আচ্ছা, হ্যাঁ, এটা বুঝতে পারছি। তো ছোটবেলায় যেহেতু হচ্ছে যে গ্রামেই মানে তোমার তো গ্রামেই থাকা লাগছে নওগাঁ। না, গ্রাম না ওটা। ওটা হচ্ছে যে মফস্বল শহর। নানু বাড়ি আচ্ছা, গ্রামে, বাট ওইটা আচ্ছা, হচ্ছে যে শহর। আমি যেখানে আচ্ছা, বড় হয়েছি সেটা শহর। আচ্ছা, বাহ!
হ্যাঁ, যে মফস্বল শহরে বড় হওয়া হ্যাঁ বা হচ্ছে যে মাঝে মধ্যে আবার গ্রামে গিয়ে ঘুরে আসা আবার ওই জিনিসটা হ্যাঁ আমার আসলে চমৎকার। গ্রাম অনেক পছন্দ। এই জন্য আমি সুযোগ পেলেই নানু বাসায় যাই এবং আমি অনেক সময় একা যেয়ে থাকি। মানে আমার এত ভালো লাগে ওখানে, এত ফ্রেশ এয়ার সকালবেলা, মানে আমার পুরা ভাইবটাই ভাল লাগে। হ্যাঁ, তারপর নানুর বাড়ির পাশে কি ওই যে পুকুরটা কি নানুদের পুকুর? হ্যাঁ পুকুরে গিয়ে বাসার বসে পাশে। হ্যাঁ বসে গিয়ে ওখানে মাছ আমি ধরা একা হয়? গিয়ে বসে থাকি, একা ঘুরে বেড়াই দুপুরবেলা, মানে একা একা এক্সপ্লোর করি। আমার মানে অনেক ভাল লাগে এটা গ্রামে গেলে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি তুমি কি বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করো? পুকুরে বসে হ্যাঁ আছো। অনেক। সাইকেল চালাইতে অনেক পছন্দ করি এবং আমি নানু বাসায় গেলে সাইকেল চালাবই, এরকম একটা যে আচ্ছা, আমার চালাইতেই হবে। আচ্ছা। বাহ! হ্যাঁ, সাইকেল চালানো তুমি কোথায় শিখছো? কে শিখিয়েছে তোমাকে? অনেক ছোটবেলায় ক্লাস 2 এ মেবি আমার একটা কাজিন ছিল। ও ওর সাইকেল ছিল তো ওর থেকে শেখা। তারপর থেকে শিখেছি এবং রিসেন্টলি আমি একদিন স্কুটি চালাই এবং হ্যাঁ। আমি বাহ! একবারেই চালাইতে পারছি এবং ফার্স্ট টাইম আমি শাড়ি পরেই চালাইছি। ওয়াও! ওয়াও! হ্যাঁ, গতকালকে তোমার ছবি হচ্ছে যে স্কুটির একটা ছবি দেখে আমি ভাবলাম যে আচ্ছা ও কি স্কুটিও চালায় নাকি? মানে একদিনই আমি চালাইছি। আমি এর আগে কখনো ট্রাই করি নাই। ওই আমি যে ওই শাড়ি, ব্যালেন্সিং টা জানো যে এজন্য হ্যাঁ, কষ্টই সাইকেলের হয় নাই। ব্যালেন্সিং এর জন্য হচ্ছে যে আমি জাস্ট একবার বেঁকে গেছি। এরপরে আমি ফ্লুয়েন্টলি চালাইতে পারছি মোটামুটি। মেইন রোডে না, বাট চালাইতে পারছি। আচ্ছা, বাহ! আচ্ছা বাহ! হ্যাঁ, আমি সাইকেল চালাতে পারি। কিন্তু মানে আমাকে হচ্ছে ছোটবেলায় সাইকেল চালানো শিখিয়েছে আমার বাপ। আমার ভাইকে হচ্ছে সাইকেল কিনে দিছে। আমার ভাই ওর সাইকেল আমাকে ধরতে দিবে না। মানে ঠাস করে একটা চড় দেবে বলে আমার সাইকেল তুই ধরবি না। পরে বাপ হচ্ছে যে আল্লাহ! ওই সাইকেল দিয়ে হচ্ছে যে জোর করে নিয়ে আমাকে শিখাইছে যে সাইকেল চালানো শিখতে হবে। মানে আমার ছোটবেলা থেকে সাইকেলটা এত পছন্দ যে আমি আমাদের ওইখানে যে গভর্নমেন্ট স্কুল আছে, গার্লস স্কুল, হ্যাঁ, এটাতে অ্যাডমিশন ছিল। তো ক্লাস 1 এ অ্যাডমিশনের সময় বলে না বাবা মা যে তুমি চান্স পাইলে কি নিবা? হুম, আমি তখন বলছিলাম যে আমি সাইকেল নিবো। হুম। বাহ! এবং আমি চান্স পাইছি বাট আমার সাইকেল আর কেনা হয় নাই সামহাউ। বাট এখন আমার কাছে একটা সাইকেল আছে। আমার না, আমার ফ্রেন্ডের। বাট আমার কাছেও চাবি থাকে, ওর কাছেও চাবি থাকে। তো ২ জন শেয়ারে চালাই যখন ইচ্ছা তখন। হ্যাঁ, একটা পিঙ্ক সাইকেল, তাই না? রেড কালার সাইকেল। রেড কালার তাহলে ওইটা কি আমি কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছি? আমি কি তাইলে পিঙ্ক দেখছি? একটা ভিডিও আছে, ওইটা হচ্ছে যে রেড সাইকেল, ওই সাইকেলটাই। আচ্ছা, এবং আমার আমি কাছে দেখে হচ্ছে মনে যে হচ্ছে পিঙ্ক। ব্যাডমিন্টন খেলতে অনেক পছন্দ করি ছোটবেলা থেকেই। আচ্ছা। এবং আমি স্কুলে আ টানা ৩-৪ বছর চ্যাম্পিয়ন ছিলাম। ডিভিশনে খেলছি, ন্যাশনালেও খেলছি বাহ! একবার। হোয়াট? ও অনেক ব্যাডমিন্টনে? কিছু করছে। ও অ্যাকচুয়ালি ও সর্বগুণ মানে আমি জানি না। ও সবই করছে। এই কিছু তোমার বাদ দেয় প্রশংসা নাই। করার মতো আমাদের ভাষা নাই। আমরা ভাষা হারাই ফেলতেছি। হ্যাঁ, এবং আমি কি লাস্ট নাই? ইয়ার ভার্সিটিতে হচ্ছে যে ব্যাডমিন্টনে রানার্স আপ হয়েছি। অনেকদিন পর খেলছি, তারপরেও পাইছি। বাহ! ওয়াও! এই যে এখন তো হচ্ছে উইন্টার আসতেছে। এখন তো অনেক কিছু হ্যাঁ, খেলতে পারবা। এবং আমি এখানে ব্যাট নিয়ে এসে রাখছি যে আমার এখানে কোনো মানে খেলার সুযোগ হইলেই আমি যেন খেলতে পারি। বাসায় ব্যাট রেখে আসা ছিল। পরে আমি গত বছর এটা নিয়ে এসে রাখছি যে আমার যখন ইচ্ছা তখন আমি যেন খেলতে পারি। এবং আমি ব্যাডমিন্টন আর সাইকেল নিয়ে খুবই ফ্যাসিনেটেড। ওহ মাই আচ্ছা। গড! দেখছো ওর আমি লাইফে করার অনেক কিছু আছে। এইজন্য হচ্ছে ও নিজের মালিক হওয়াই ভালো। ও শুধু হ্যাঁ, চাকরি-বাকরি তো করতে যেও না। হ্যাঁ? আমি ওকে জিজ্ঞেস করতাম যে, "তুমি পড়ালেখা শেষ করলে?" একটু আগে যে বললাম, "দেশের বাইরে যাবি কিনা?" ও তো বলল যে, "দেশেই থাকতে চাই।" এখন দেশে থাকলে কিসের 9 to 5 জব করতে চাও তুমি? তেমন ইচ্ছা নাই। তারপরে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। মানে তেমন ইচ্ছা নাই বলতে পার্মানেন্টলি আমি হয়তো কন্টিনিউই করতে পারব না। আমার দম আটকায় আসবে। আমার মনে হয় যে একটু স্পেস দরকার। আমার একটু মানে মেন্টাল পিস দরকার। আমার মনে হয় জোর করে আমি কিছুই করতে পারব না। তো চাকরিটা তো অনেকটা জোর করে, অনেক হুম। টানা শুনতে হয়, অনেক কাহিনী করতে হয়। সো আমার মনে হয় যে আমি খুব বেশি দিন হয়তো কন্টিনিউ করতে পারব না। বাট আমার এক্সপ্লোর করার ইচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ, এটাও ভালো যে কিছুদিন এক্সপ্লোর করে যদি মনে হয় যে, "না বাবা আমাকে দিয়ে হবে না," তাহলে ছেড়ে ছুড়ে আবার বিজনেস। হ্যাঁ, এটাই। হ্যাঁ, মানে আর আমি হচ্ছে যে হুম, আস্তে, আস্তে নিজের যেগুলো ফেয়ার সেগুলো এক্সপ্লোর করার ট্রাই করতেছি। যেমন আমি ২০২২ সালে ঠিক করি যে আমি একটু কিছু প্রতি বছর একটা করে স্কিল গেইন করার ট্রাই করব। একটু ছোট কিছু হোক বাট গেইন করার ট্রাই করব।
সো আমি একটা ফার্স্টে স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করি, তারপরে সেটা কিছুদিন কন্টিনিউ করি, এরপরে ছেড়ে দিই। তারপরে আমি এক্সপ্লোর করি হচ্ছে আবৃত্তি। আমার হ্যাঁ। আবৃত্তি অনেক পছন্দ, বাট আমার কাছে মনে হয় যে আমার কথা বলা সুন্দর না। আমি জাস্ট এইটার জন্য যে আচ্ছা আমি একটু এক্সপ্লোর করি যে আমি যেন এবং আমার কাছে মানে আমি সবার সামনে কথা বলতে খুবই শাই ফিল করি। আমি অনেক কথা বলি ফ্রেন্ডের মধ্যে, বাট মনে হয় যে পাবলিক স্পিকিং এ আমার হচ্ছে যে জড়তা কাজ করে। তো এইটার জন্য আমি আবৃত্তি কোর্স করি হ্যাঁ। এবং সেখানে আমি খুবই ফাঁকি দিই। মানে আমি ওইখানে সব এজের মানুষজন হ্যাঁ। ক্লাস করে, মানে একদম 60+ থেকে শুরু করে ইন্টার স্টুডেন্ট থেকে শুরু করে সবাই একসাথে শিখে। তো আমি যাইতাম, আমি তো অলওয়েজ লেটে যাইতাম, যে ক্লাস করতাম চলে আসতাম, পিছনে বসতাম, কোনো ফ্রেন্ড হয় নাই, কিচ্ছু হয় নাই। এরপরে একটা সমাবর্তন অনুষ্ঠান হয়, মানে হ্যাঁ। কোর্স শেষ হওয়ার পর 3টা ব্যাচ মিলে একটা অনুষ্ঠান হয়, তো সেখানে পারফর্ম করতে হবে। তো এটা যার যার ইচ্ছা যে পারফর্ম চাইলে করবে, না হলে করবে না। তো আমি তো অলরেডি অনেক ফাঁকি দিছি। এরপরে আমি নিজেকে জোর করে পুশ করে বলছি যে না আমি এটা অ্যাটেন্ড করবো, এখানে তো আমাকে কেউ চেনে না, আমি খারাপ করে বললে কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। এরপরে হচ্ছে যে আমি এটা ফাইনাল পরীক্ষার আগে আমি প্রতিদিন রিহার্সেলে যাইতাম, এক্সপ্লোর করছি। এবং আমার একটা পার্টনার ছিল, ওনাকে আমি কঠিন পার্টগুলি দিয়ে আমি সহজ পার্ট নিয়েছি, যে আমার স্টেজ পারফরমেন্স ফার্স্ট টাইম, আমি অনেক নার্ভাস, আমি পারবো না। কোনটা Just পড়ছি যেদিন না? আমরা হচ্ছে বাতাসের লাশের গন্ধ ভাসে, আচ্ছা। তো আমরা যেদিন প্রোগ্রাম তার ঠিক আগের দিন আমার পার্টনারের ভোকাল ডাউন হয়ে যায়, তার মানে কোনো কথাই গলা দিয়ে বের হচ্ছে না, আচ্ছা। এরকম একটা সিচুয়েশন, ঠান্ডা লাগছে। এরপর সে পারফর্ম করতে পারে না, পরে আমি একা পারফর্ম করছি পুরাটা? তারপর পুরোটা, আমি একা পারফর্ম করছি। তারপর আমি জাস্ট এরকম করে কাঁপতেছিলাম, আমার হাত পুরা ঘামতেছে, ঠান্ডা হয়ে আছে। এবং আমার ফ্রেন্ড আমাকে শিখাই দিচ্ছে তুমি তো চশমা ছাড়া কিছু দেখো না, তুমি চশমাটা খুলে রাখবা, তাইলে তোমার মনে হবে সামনে কেউ নাই। এটা বেস্ট। তো ভাই। আমি সেটাই করছি, যে চশমা খুলে রাখছি এবং আমি ভাবতেছিলাম যে আমি পুরো ব্লাড দেখতেছি, তো সামনে কেউ নাই, আমি জাস্ট বলছি, বলে চলে আসছি। পরে তোমার হচ্ছে নায়িকা হওয়াই বাকি আছে, হ্যাঁ, তোমার বুঝছো? হচ্ছে সিনেমাতে নায়িকা কাজ হওয়াটাই করাই বাকি। বাকি আছে। ও সবই তারপরে করে ফেলছে। আর তারপর আমি হচ্ছে যে ও প্রোগ্রামটা মানে আমি জাস্ট নিজেকে এক্সপ্লোর করার জন্য এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি, খুবই খারাপ করি, তারপরেও আমি করছি, এটাই আমার জন্য এনাফ। আমি দাঁড়াইছি, স্টেজ পারফরমেন্স একা করছি, ইটস ওকে। আমি ভয়ে কাউকে ইউটিউব লিংক দিই না, ইভেন আমি এই প্রোগ্রামটার কথা আমি কাউকে জানাই না। আপু কালকে পোস্ট করছে, আমি এটা কোনো শেয়ার দিই নাই। তারপরেও দেখি যে আমার ফ্রেন্ড লিস্টে কয়েকজন যে কমেন্ট করতেছে, আমি একজনের কমেন্টে রিপ্লাই করছি, এরপর দেখি যে আরো কয়েকজনের নিউজ ফিডে যাচ্ছে। এরপর আমি আর কারো কমেন্টে কোনো রিয়াক্টও করি নাই, কোনো রিপ্লাই করি নাই, এই ভয়ে যে আমি এটা সবার নিউজ ফিডে চলে যাবে। এবং যারা জানে আমি তাদেরকে বলছি তোমরা কেউ লাইভ দেখবা না, কিচ্ছু করবা না, তোমরা পরে দেখবা, যেন লাইভ দেখলে আমার এটা না ভাবতে হয় যে তোমরা দেখতেছো, তখন আমি কিন্তু আরো নার্ভাস হয়ে যাব। সবাই বলছে যে আচ্ছা আমরা পরে দেখবো। না, সবাই তো এখন দেখতেছে, যারা দেখার পর এখনই দেখতেছে। আমরা এরকমই যে পড়া দেখবো বলে যাই একটু দেখে আসি। সবাইকে বলছি, আর বেশি কাউকে আমি জানাই না অ্যাকচুয়ালি। আমি ভাবছি যে আমি এটাকে শেষ করব, তারপরে আমি শেয়ার করব সবার সাথে। আচ্ছা, পরে আবৃত্তিরও খারাপ, তুমি যে আবৃত্তি করছো পরে লোকজন হাততালি দেয় না একটু? হ্যাঁ, হাততালি দিছে, চিল্লাইছে, আমার ফ্রেন্ডরা ছিল ওরা চিল্লাইছে, সবাই চিল্লাইছে, বাট আমি জাস্ট কোন রকম বের হইতে পারলে বাঁচি ওইখান থেকে। মানে কিছু তো দেখতেছি না আমি, প্লাস আমার মানে ভয়েস কাঁপতেছে। এবং জাস্ট আগের দিন রাতে যদি বলে যে পার্টনার পারফর্ম করতেছে না, এটা ভয়ঙ্কর বিষয় আমার জন্য, তো আরো বেশি, যেহেতু আমার ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স। তো আবার একটা গ্রুপ পারফরমেন্সও ছিল, তো সবার সাথে আসলে রিহার্সেল করতে করতে একটু ইজি হয়েছিল, এর জন্য কোন রকম বলে চলে আসছি। মেন্টররা কি বলছে? মেন্টর বলছে যে তোমার একাই করতে হবে তোমারটা, মানে তখন সে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি এত নার্ভাস হয়ে গেছি যে সে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে না না তোমারটাই সুন্দর, তুমি একাই করতে পারবা, কোনো সমস্যা নাই, যাও যাও। আমার পার্টনার আমাকে ফার্স্টের দিকে অনেক ভুল ধরতো যে তোমার এটা ভুল ওইটা ভুল। এরপর সে আগের দিন যখন তার গলা ভাঙছে, সে আমাকে বলে আপনি বেস্ট, আপনার মতো কেউ বলে না, আপনি একাই পারবেন। এই সে মানে সবাই আমাকে সান্ত্বনা দিতে দিতে টায়ার্ড।
এখন ভিডিও শেষ হওয়ার পর আপনার তারপরে পার্টনার কিছুদিন হচ্ছে যে কিছু বলে নাই যে ভালো হয়েছে খারাপ হয়েছে, মানে কোনো ফিডব্যাক দেয় হ্যাঁ না হ্যাঁ কেউ? বলছে যে ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ বলছে ভালো হয়েছে, বলছে ভালো হয়েছে বলছে, বাট আচ্ছা, আমার পার্সোনালি ভালো লাগে নাই, তো এর জন্য আমি কারোর সাথে কিছু শেয়ার করি না। এবং আমি হচ্ছে যে এরপরে কিছুদিন নিউজ পড়তাম, ওইটা হচ্ছে যে এটা কোনো মানে চ্যানেল না, জাস্ট একটা অর্গানাইজেশন। তো ওদের ওইখানে প্র্যাকটিস করার জন্য আমি হচ্ছে যে নিউজ রেকর্ডিং করছি কয়েকদিন, তো এটাও আমি কাউকে জানাই নাই। তো আমি হচ্ছে যে ফানি তোমার ভাবে খবরটা কি? জায়েদ খানের ফ্যান আমি, হ্যাঁ। তো হ্যাঁ, হচ্ছে যে বাহ! এই জাহিদ তো খানকে কি আমি তুমি হচ্ছে যে চিঠি ওনার পাঠাও যে হচ্ছে যে তোমাকে ছাড়া ঘুম আসছে না এই টাইপের? বালিশে ওনার ছবি নিয়ে ঘুমাই। বাহ! তো পরে আমি ওইখানে বলে রাখছি কি জায়েদ খানের কোনো নিউজ হইলে আমাকে দিবেন, আমি পড়বো। তো হ্যাঁ, ওই ভাইয়া আর কি আমার জন্য জায়েদ খানের নিউজটা রাখছে, ওনার বার্থডে নিউজটা আমি পড়ছি। হ্যাঁ। তারপরে আমি এটা মানে সাহস করে প্রোফাইলে শেয়ার করছি যে আমি এরকম রেকর্ডিং করি বা করতেছি এরকম টাইপের। তো সবাই মানে এত অ্যাপ্রিসিয়েট করছে, এত অ্যাপ্রিসিয়েট করছে, বাট আই ফিল অকওয়ার্ড। হ্যাঁ, এই যে ওকে গতকালকে আমি ওকে জিজ্ঞেস করছি, "তোমার বায়ো কি দিব?" ও বলে কি, "আপু আমি কি বায়ো দিব আমি তো জানি না। তো তুমি যেটা ভালো মনে করো একটু দাও।" এরপরে আমি দিচ্ছি যে হচ্ছে যে সে হচ্ছে যে এখন ইনফ্লুয়েন্সার বর্তমানে Instagram এ তো দেখলেই তাকে খুললেই তাকে দেখা যাচ্ছে। তো আমি ভাই যখন আমার না পোস্টটা বানাই মুখের ফেলছি ওয়েট। আমি যখন হ্যাঁ, হ্যাঁ। পোস্টটা বানাই ফেলছি, ও বলতেছে, "আপু আমি তো ইনফ্লুয়েন্সার না। আমি তো হচ্ছে যে বিজনেস করি।" আমার খুবই awkward অ্যাকচুয়ালি আই এম নট অ্যান লাগতেছে ইনফ্লুয়েন্সার। যে আমি তো অ্যাক্সিডেন্টালি এবং ভাইরাল হয়ে শুধু গেছি। আমি তো এবং শাড়ির শুধু ভিডিও এটা না, দেখে ভাবছি সবাই ও ইনফ্লুয়েন্সারই। না, সবাই যখন আমাকে বলে যে আমার নিউজ ফিডে তুমি আসতে থাকো, এরপরে আমার মনে হয় গিল্টি ফিল হয় যে আমি একটা মানুষকে বারবার প্রেশারাইজ করতেছি, মনে হয় আমি দেখার জন্য আমি হুট করে তাদের নিউজ ফিডে ঢুকে যাচ্ছি, এরকম মনে হয়। না, তোমার নিউজ মানে তোমার কনটেন্ট হচ্ছে যে আমি ক্যালগারিতে দেখতেছি, বুঝছো? তোমার কনটেন্ট হচ্ছে যে দেশ-বিদেশে অনেকেই দেখতেছে। তোমার হচ্ছে যে ভিডিও হ্যাঁ প্রোডাকশন আসলেও বাইরে কোয়ালিটি তো থেকে হচ্ছে যে হ্যাঁ, তোমার ভিডিও প্রোডাকশন অনেকেই কোয়ালিটি দেখে। তো এবং অনেক ভালো। তোমার থ্যাংক আরো ইউ। কনটেন্ট বানাতে উচিত। সামহাও আমার তামিলনাড়ু থেকে এত ফলোয়ার আসছে, মানে, এবং তারা মনে করে যে আমিও তামিল গার্ল। তারা হচ্ছে যে আমাকে টেক্সট করে এমন ভাবে যে শিওরলি আমি তামিল গার্ল, তারা কোনোভাবেই বিলিভ করতে রাজি না যে আমি বাংলাদেশী। আমার অ্যাটায়ার আমি দেখতে নাকি তাদের মতো, আমি কাজল পরি তাদের মতো, আমাকে নাকি দেখতে তামিল সাউথ ইন্ডিয়ান গার্লদের মতো লাগে। তো আমি তাদেরকে যতই বলি তারা বলে যে না। দ্বিমত তুমি পোষণ হচ্ছে করলাম। কয়েকটা সাউথ ইন্ডিয়ান গানে একটু নেচে কুদে ফেলো। তাহলে নাচাও লাগবে হচ্ছে না। তুমি ওই হ্যাঁ স্টাইলে ওনারা শাড়িটা রিকোয়েস্ট পরবা। করেছে হ্যাঁ, আমাকে যে আপনি একটু ওই সাদা ওরকম গোল্ডেন পাড় তামিল, শাড়ি। হ্যাঁ অ্যাকচুয়ালি আপু আমি একটা অফ হোয়াইট শাড়ি একটা সবুজ ব্লাউজ দিয়ে ক্যারি করছি, এরপরে ওরা বলে আপনি শিওর তামিল গার্ল। ওদের একটা কি জানি ট্রেডিশনাল ওরান বা একটা এরকম কিছু একটা নাম আছে, ট্রেডিশনাল পোশাক যেটাতে ওরা হচ্ছে যে অফ হোয়াইট গোল্ডেন পাড়ের শাড়ি সবুজ ডার্ক সবুজ ব্লাউজের সাথে পরে। তো আমি সবুজ ব্লাউজের সাথে র্যান্ডমলি পরেছি এবং তারা বলে যে এই যে দেখেন আপনি আজকে পরছেন, আপনি তামিল গার্ল। এটাই। হ্যাঁ, আর নেটওয়ার্ক কি একটা আমার খারাপ? যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি জানি কি বলতে চাচ্ছিলা অনেকক্ষণ ধরে। আমি তোমাকে আমার কি বলার নেটওয়ার্ক সুযোগই খারাপ? দিচ্ছি না। না, না তোমার নেটওয়ার্ক ঠিক আছে। আমি কি বলতে চাইতেছি না ভুলে গেছি। আমি ভাবছিলাম ওই যে ইনফ্লুয়েন্সার ওর পরিচয়। ও হ্যাঁ। আমি নির্বাক হয়ে গেছি। বুঝছো? আমি এটাই বলতে চাইছিলাম। মানে ও খালি লিস্ট দিতেছে। হ্যাঁ? ও লিস্ট দিতেছে। মার্সি তুমি যদি পোস্ট বানানোর সময় আরকি চিন্তা করো যে তুমি সব ও যা বলছে সব লিখছো। হ্যাঁ? ফটো কার্ডে। তো মানে স্পেস শেষ হয়ে যাবে। কিন্তু মানে ওর শোনো তুমি চাকরি করো না করো, সিভি বানায় সব জায়গায় এপ্লাই করবা ঠিকই। হ্যাঁ? তোমার স্কিল যখন মানুষ দেখতে থাকবে রিলস ধরে সবাই একটু মজা পাক। আমার এটাই খালি মানে মাথায় ঘুরতেছে। হ্যাঁ। তোমার হচ্ছে ফটো কার্ডে হবে না। তোমার একটা ওয়েবসাইট বানানো লাগবে। আমি জীবন এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি। আমি সব এইটাই। কিছু করছি। এখনো অনেক কিছু করার বাকি।
হ্যাঁ, অবশ্যই অনেক কিছু করার বাকি এবং তোমার এই এনার্জিটাকে আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু প্লিজ কোমরের এক্সারসাইজ করবা। তোমার অনেক কিছু করা বাকি। হ্যাঁ, তোমার ইয়োগাটা করা বাকি। তোমার ইয়োগাটা হচ্ছে যে তুমি রেগুলার করতে হুম, পারো, বুঝছো? আর এখন তো অনেক নারী ইয়োগা ইন্সট্রাক্টর আছে। তো তুমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেকোনো একজনের মানে কাছাকাছি একটা ক্লাসে ভর্তি হয়ে গেলা মানে কয়েক মাসের জন্য। পরে তো বাসায় আমি নিজে একবার প্র্যাকটিস করতে ভেবেছিলাম যে পারবা। ক্লাস জয়েন করব, বাট মনে হয় কি আমরা তো অলরেডি লেট নাইট ঘুমাই, সো আমার মনে হয় যে সকালে ঘুম থেকে উঠে কষ্ট করে যাব, আবার আসবো। তারপরে আমি নিজেকে মোটিভেট করেছিলাম যে আমি হচ্ছে যে বাসায় ইউটিউব দেখে প্র্যাকটিস করা শুরু করব, পরে হচ্ছে হুম। যে আমি কোনো ক্লাস জয়েন করলাম। এরপরে মানে একদিন দুই দিন করছিও, তারপরে আর কন্টিনিউ করা হয় না, যে আচ্ছা থাক পরে করতেছি, এইজন্য একটা মুড নাই। গ্রুপের সাথে করলে মোটিভেশনটা হ্যাঁ, থাকে আরকি, হ্যাঁ? হ্যাঁ। তুমি একটা ক্লাসে প্র্যাকটিসটা থাকে। যাবা, তাহলে সবাই মিলে সবাইকে মোটিভেট করে, ভালো কথা বলে। তারপর একসাথে দেখা যাবে তোমরা শুকায়-টুকায় নিয়ে ফুচকা খেয়ে আসবা। আমি অনেক ফুডি। আমাকে দেখে বোঝা যায় না মেবি, বাট আমি গরু পেটে অনেক গরু খাইতে আটে। কাইন্ড অফ। আমার ফ্রেন্ডরা হচ্ছে যে আমাকে নিয়ে অনেক জেলাস এই বিষয়টা নিয়ে। ওরা বলে যে আমাদের পানি খাইলেও গালে লাগে, গায়ে লাগে, আর তোর এত খাইস তারপরেও তোর কেন লাগে না। আমি প্রায় সপ্তাহে ২-৩ দিন ৪ দিন বাইরে খাই, এরকম। এবং আমি অনেক জাঙ্ক ফুড খাই, যেটা একদম গুড হ্যাবিট না। না, না। অনেক জাঙ্ক ফুড খাই। শোনো, বয়সও একটা ফ্যাক্ট। যখন দেখবা যে ২৭-২৮ এ পড়ে গেছো, তখন বুঝবা যে হচ্ছে যে আগে পেটে লাগে নাই, গায়ে লাগে না। এখন ঠিকই হ্যাঁ। লাগতেছে। এজন্য এবং এটা বলতেছি আমাদের জেনেটিক। আমার বোনও অনেক শুকনা ছিল, পরে ও এখন অনেক মোটা হয়ে গেছে। আমার ফুপুরা এত চিকন ছিল, এখন তারা অনেক মোটা হয়ে গেছে। তো আমার জেনেটিক মেবি মোটা হব। হ্যাঁ, শোনো, তো ইয়োগা, তোমার জুম্বা যা পারো করো। ইয়োগা জুম্বা যা পারো এখন থেকেই করো। তাইলে মানে তুমি হচ্ছে যে এখনকার ব্লাউজ গুলো তো ৫ বছর পরে হচ্ছে পড়তে চাও, তাই না? আমি ব্লাউজ সবগুলির ভেতরে এক্সট্রা কাপড় দিয়ে বানাই ওহ নিই। মাই গড! ভাই, এই মহিলা দূরদর্শী, এই মহিলা পারদর্শী। ও কি আমার না? প্রত্যেকটা ড্রেসের ভেতরে হচ্ছে যে এক্সট্রা ১ ইঞ্চি কাপড়, প্রত্যেকটা ব্লাউজের ভেতরে এক্সট্রা ১ ইঞ্চি কাপড় রাখা, এবং আমি অনেক লুজ ফিটেড কাপড় পরি। ব্লাউজ না, বাট ড্রেস আমি অনেক লুজ ফিটেড পরি। সো আমার সবগুলার ভেতরে অনেক কাপড়। এবং রিসেন্টলি আমি কিছু ব্লাউজের সেলাই খুলে এনেছি নগা থেকে। মানে আম্মুকে দিয়ে আম্মুকে বলছি, "আম্মু সেলাইটা খুলে দাও।" তো আমার কিছু ব্লাউজ আম্মুর সেলাই করা, যেমন এটাও আম্মুর সেলাই করা ব্লাউজ। বাহ! তো কি হচ্ছে যে সুন্দর। আ খুলে আনছি যে আমি মোটা তাহলে হয়ে তুমি গেছি, আমি আর তুমি তো আটতেছি না। তুমি তো সেলাইটাও পারো তাইলে, তাই না? হ্যাঁ, পারি। কিন্তু সেলাইয়ে হচ্ছে আমার ইন্টারেস্ট কম। আ মানে আমার সেলাইটা আলসেমি লাগে। কিন্তু আমার মা জীবনে এত সেলাই করছে। আমাদেরকে সব ড্রেস ডিজাইন করে পরাইতো। ব্লাউজ, আম্মুর বানানো ব্লাউজের ফিটিং আমার সবথেকে সুন্দর হয়। কিন্তু এখন সেম। আর যখন পড়তে পারে না তখনকার দুঃখটা টেইলার্স যে নষ্ট করে। এখন আম্মুর পায়ে অনেক ব্যথা। সো আম্মু সেলাই কন্টিনিউ করতে হুম, পারে না। এবং টেইলার্স প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা ব্লাউজ ধ্বংস করে দেয়। ভাই মানে শুকনা মানুষদের হচ্ছে যে বলো, মোটা মানুষদের বলো একটাই কমপ্লেইন যে ব্লাউজ কেন মাপ মতো হয় না? এই দর্জিরা কেন বোঝে না ভাই? যে আল্লাহই জানে। এবং ব্লাউজ আমার হোম টাউনের টেইলর তাদেরকে একটা ডিজাইন দিয়ে আসলে তারা নিজের প্যাশন সেলফ ডিজাইন আমার ড্রেসের উপর এপ্লাই করে ফেলে। তো তারপরে নষ্ট করে ফেলে সেটা। এটা তো টেইলারদের আমরা কমন। হ্যাঁ। আর আমার ব্লাউজ নিয়ে সবাই অনেক মানে কোয়েরিজ করে যে কোথা থেকে নাও, কোথা থেকে নাও। এরপরে আমি হচ্ছে যে কাপড় কিছু এনে দেয়া শুরু করছি। এটাতে আমি খুবই লো প্রফিট রাখি। জাস্ট পরিচিত মানুষজন বেশি আরকি পছন্দ করে। সো বলে যে আমাকে এনে দাও, এনে দাও। এরকম। তো আমি এখন আরকি তাদেরকে কাপড় এনে দেই। হ্যাঁ, এই যে যে মানে তোমার মানে ব্লাউজের সাথে শাড়ির যে কালার কন্ট্রাস্ট টা বা যে একটা কম্বিনেশন এটা তোমার দুর্দান্ত। এবং হচ্ছে থ্যাংক হিজাব ইউ। যে তুমি সবসময় রেগুলার পড়তেছো এত সুন্দর করে। মানে এই যে হিজাবের যে একটা কালার কন্ট্রাস্ট এটাও চমৎকার। মানে পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে যে খুব সুন্দর। থ্যাংক ইউ।
এইটার জন্য আমার কাছে মনে হয় যে এটার জন্য সবাই অনেক বেশি পছন্দ করে আমার ভিডিও, কারণ হচ্ছে যে ইনফ্লুয়েন্সার আছে শাড়ি মানে ভিডিও বানায় এরকমও আছে, কিন্তু শাড়ির সাথে যে হিজাব ক্যারি করে এরকম ভিডিও মানে একটু রেয়ার, এই মানে প্ল্যাটফর্মটা একটু ফাঁকা। তো এটার জন্য হয়তো বা মানুষের কাছে এটা বেশি ভালো লাগে। শোনো শোনো, অপরচুনিটি আসছে, এটা গ্র্যাব করে নাও, বেশি বেশি ভিডিও বানাও, বেশি বেশি ভিডিও দাও। যে আর ওর তুমি ভিডিও হচ্ছে যে এডিটিং কত সুন্দর দেখছো, খুব সুন্দর হ্যাঁ করে হ্যাঁ এডিট গুলা করতেছে, কন্টেন্ট ক্রিয়েট করতেছে। হ্যাঁ ইট হ্যাজ এ স্টোরি। আমি আগে ভিডিও এডিটিং এর কিচ্ছু পারতাম না, নাথিং, জাস্ট নাথিং। আমার হচ্ছে যে ফ্রেন্ড, আমার বোন, ওদের হাত পা ধরে আমার ভিডিও এডিট করে নিতে হইতো, এবং ওদেরকে আমি এটার বিনিময়ে ট্রিট দিতাম ভিডিও এডিট করার বিনিময়ে। আচ্ছা, এরপর লাস্ট ইয়ার একটা ট্রেন্ড আসছে না, এই যে লুকিং লাইক এ ওয়াও, হ্যাঁ হ্যাঁ looking হ্যাঁ like হ্যাঁ a হ্যাঁ হ্যাঁ wow. হ্যাঁ। এই ট্রেন্ডটা আমি নিজে এক্সপ্লোর করছি যে আচ্ছা আমি ট্রাই করে দেখি, এবং সবাই আমাকে অনেক ভিডিও এডিটিং শিখাইতে চাইছে যে তুমি শেখো, অনেক ইজি, এই অ্যাপস ওই অ্যাপস শিখাইতে চাইছে। বাট আমার ওই যে একটা বিষয় যে আমার যখন নিজে থেকে আসবে তখন সেটা আমি করব। হ্যাঁ তো আমার আসে নাই, আমি করি না, আমি হাত পা ধরতে রাজি, তারপরেও আমি শিখি নাই, যে আমার নিজে থেকে আসতেছে না। এরপরে আমি ওই ট্রেন্ডটা এক্সপ্লোর করার পরে ভিডিও এডিট করছি। এরপর মনে হলো না এটা তো মজার আছে, এরপর আস্তে আস্তে এডিটিং শুরু করে এখন আমি এডিটিং করতে পারি। এবং তুমি মাঝে কোন আমি হচ্ছে অ্যাপে যে এডিট করো বাই দ্য ওয়ে? আমি ক্যাপকাটে, হ্যাঁ হ্যাঁ শুরু থেকে ক্যাপকাটে করে আসতেছি, এবং আস্তে আস্তে এক্সপ্লোর, আমি তেমন খুব একটা এক্সপেরিমেন্টও করি না, জাস্ট নর্মাল রাখার চেষ্টা করি। বাট এখন আর কি একটু বেটার হচ্ছে আস্তে আস্তে করতে করতে, মানে আগে একদমই পারতাম না। মানে ক্যাটকাট হচ্ছে লাইফ সেভিয়ার, বুঝছো? আসলে আমার কাছে এটা অনেক ইজি লাগছে, এর জন্য মানে আমি পারছি। মানে ট্যাবলেট ফোনেই আরাম করে কাজ করে ফেলা যায়, বিশেষ করে যে হ্যাঁ, আমাদের এই তাই না? জেনারেশনটা, মানে আমরা যে যারা হচ্ছে যে আমরা হচ্ছে যে পিসিতে বসে যে মানে ভংচং করে কাজ করবো, আমি পারি না ওটা করতে। আমার যে একটা ফোনটা ধরে ফোনেই আমি সব করব। আমার আচ্ছা, পেজের আমি নামটা বলি, বললেন আপনি। একটু বলে দেই হ্যাঁ, যে আমাদের ও ১ ঘন্টা হয়ে ভংচং, গেছে। হ্যাঁ ভংচং, হ্যাঁ ১ ঘন্টা হয়ে গেছে, এটা একটু মনে করি। আর হ্যাঁ, হ্যাঁ ভংচং, হ্যাঁ এই ভংচং করতে করতে আসলে ওরটা না ভংচং না, ও বলছে ওর নাম ভংচং, আসলে ও মোটেও না না ভংচং না, ও আসলে না, অনেক আমার কিছু, ও আমার এই রংচং নামটা বলা যায়। নামটা সিলেক্ট করার পেছনে কারণ হচ্ছে যে আমি এরকম একটা নাম চাচ্ছিলাম যেটা ইউনিক এবং মানুষ সহজে মনে রাখতে পারে। আমি যখনই কাউকে আমাকে আমার পেজের নামটা বলি ভাঙচুর, তারা হাসে ফার্স্টে, যে আচ্ছা এটা এটা কি পেজের নাম হয়, এরকম একটা রিয়াকশন থাকে। এবং তারপরে তারা অনেকদিন পরে দেখা হইলে বা মানে মনে রাখতে পারে ইজিলি যে এই হ্যাঁ, এটা একটা ফানি নেম, ইউনিক নেম। এর জন্যই আমার জাস্ট এই নামটা সিলেক্ট করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি যে এত সুন্দর করে কথা বললো, মানে এটা তোমার তো আবৃত্তির আগেও তো তুমি কথা না বলেছিলে না আরকি। আবৃত্তির একটা কারণ। কিন্তু মানে এত সুন্দর করে কথা বলার মানে জন্য বাবা নাকি মা তোমার এর জন্য ইনফ্লুয়েন্স? কে? এইটার পেছনে আমি বলব যে বাবার চিন, বাবা। আ আচ্ছা। আচ্ছা, বাহ! আমার বাবা হচ্ছে যে কথা বলেন খুব সুন্দর করে, এবং তার কথাতে সবাই মানে পাগল হয়ে যায় এরকম। এবং সে আচ্ছা। খুবই জলি একটা পারসন, খুবই হ্যাপি, পজিটিভ, খুব ওয়াও! ইন্সপায়ার করে সবকিছুতে। মানে এত ছোট, ছোট একটা জিনিস দেখাইলেও সে এত সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করে ছোটবেলা থেকে। আমি আর আমার ছোট বোন হয়তো কোনো একটা ড্রইং করে নিয়ে গেছি বাবার কাছে যে, "বাবা দেখো তো কারটা সুন্দর।" কক্ষনো বলে নাই যে এরটা সুন্দর বা ওরটা সুন্দর। বলে যে ২ টা ২ রকমের সুন্দর। বাহ! হ্যাঁ, মানে বাচ্চা-কাচ্চাকে সবসময়। অ্যাপ্রিশিয়েট করতো ঠিকঠাক ভাবে, একদম ঠিকঠাক হ্যাঁ, জায়গায়। প্রচন্ড। এবং এখনো, এখনো, এবং সে খুবই ফ্রেন্ডলি রিলেশন আমাদের সাথে, খুবই জলি। মানে আমি অনেকটা বাবার মতো হইছি মনে হয়। অনেক লাফালাফি, সে হইচই। হ্যাঁ, আর হচ্ছে যে তোমার এগুলি মানে হচ্ছে যে রিসেন্ট Facebook এ আমার। ভিডিও তো দেখে তোমার বাসার সবাই। তারা কি বলে? যে তুমি হ্যাঁ, এত সুন্দর ভিডিও বানাচ্ছ, সেজে-গুজে ক্লাসে যাচ্ছ। ভাইরাল তারা কি হয়ে বলে? গেছো। ভাইরাল হয়ে গেছো। না, সবাই পছন্দই করে, এবং আমার শাড়ি পরাটাকে সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করে, এবং এটার জন্য মানে এত কোয়েরিজ
অ্যাপ্রিসিয়েট করে, সাথে একটু কোয়ারিজ প্রত্যেকটা ডিটেইলস এর জন্য। আচ্ছা। মানে এবং আমার বড় বোন হচ্ছে যে ও ভ্লগার। হ্যাঁ, ও আরো আগে থেকে ও লাইফস্টাইল ভ্লগার, হ্যাঁ। ব্লগ করে। তো আমি এরকম কিছুর মধ্যে নাই। জাস্ট আমি র্যান্ডমলি ভিডিও মেকিং শুরু করছি। তো ও আরকি ইন্সপায়ার করে, ওরা ভুল ধরায় দেয় যে আমার ২ বোনই। আমার ছোট বোনও ফটোগ্রাফার, সো ও অনেক ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। তো লাইক ওরা হচ্ছে যে তোর এই জায়গাটা এইভাবে ঠিক করতে হবে, ওই জায়গাটা এটা করলে ভালো হবে। আমি এডিট করে আগে ওদেরকে পাঠাই যে এটা কি ঠিক হচ্ছে বা ঠিক আছে। মানে যেহেতু আমি নতুন এই প্ল্যাটফর্মে, সো ওদেরকে দেখাই। ওরা আমার থেকে এটাতে এক্সপেরিয়েন্স বেশি। হ্যাঁ। ওয়াও! আর তোমার ছোট বোন কি সেও ঢাকায় থাকে না এখন নওগাঁয় না, থাকে? ও হচ্ছে যে হোম টাউনে থাকে। ও হ্যাঁ। অনার্স 2nd ইয়ারে পড়াশোনা করে। বাসায় থাকে ও আম্মু বাবার সাথে। আচ্ছা, আচ্ছা, এবং আচ্ছা, সাথে আচ্ছা। ও হচ্ছে যে প্রফেশনালি এখন ফটোগ্রাফি করতেছে নওগাঁতে। আচ্ছা, এটা কি ওয়েডিং আচ্ছা। ফটোগ্রাফি না হচ্ছে যে আদার? ওয়েডিং বলতে কি, এটা যাদের হোমলি ইয়ে থাকে, আ ইভেন্টস। ওয়েডিং, হ্যাঁ, হ্যাঁ, এরকম ওয়েডিং হলে বা হচ্ছে তখন, কোনো প্রোগ্রাম। বা শুধু শুধু কাপলের যদি শুট করতে হয় সেক্ষেত্রে এরকম। আর আদারওয়াইজ হচ্ছে যে সোলো ফটোশুট, তারপর বেবি ফটোশুট, এই যে এটা হচ্ছে গাছরা আমার পেজের সিগনেচার প্রোডাক্ট বলা চলে। এটা আচ্ছা, একদম আচ্ছা। শুরু থেকে এখন পর্যন্ত এটা মানে সব সময় এটা চলতে থাকে। আচ্ছা, আর্টিফিশিয়াল, এটা তো হ্যাঁ, আর্টিফিশিয়াল হ্যাঁ, নাকি? হ্যাঁ, আর্টিফিশিয়াল। এটা আর্টিফিশিয়াল গাছটা। হ্যাঁ, এই ব্লাউজটা গাছরাগুলো কি আমার তুমি করা। বানাও? আগের ছবির ব্লাউজটা আমার করা। আচ্ছা, ওই আপু হচ্ছে যে শাড়ির ছবি দিয়েছিল, বলল যে আমি পেছনে বসে আছি এরকম একটা ছবি আঁকতে ব্লাউজের পেছনে। তো আমার ব্লাউজের আচ্ছা। পেছনে এটাই আঁকা যে উনাকে দেখতে কেমন লাগবে সেটা ব্লাউজে আগেই আমি এঁকে দিয়েছি। ও ওয়াও! বাহ! হ্যাঁ, সেই। চমৎকার। হ্যাঁ, এই গাছরাগুলো কি তুমি নিজেই বানাও? না, এটা আমি বানাই না। এটা হচ্ছে যে সাপ্লায়ার আছে, আমাকে হচ্ছে যে আচ্ছা, সাপ্লাই করে দেয়। আচ্ছা। এগুলো সোলার তৈরি, তাই না? হ্যাঁ, ষোলো। সোলার তৈরি। আমি জীবনেও গাছরা পড়িনি। আমি জানি না আসলে। না আমি জানি। এবার আমি দেখে আসলে হচ্ছে জানাবেন। ফেক গাছরা একবার পড়ছি। আমার ফ্রেন্ডের থেকে নিয়ে। ফ্রেন্ডের বিয়েতে ছিল আরকি। তখন আরকি ভাবে পড়ছি। কিন্তু নিজেই বুঝলাম কোত্থেকে কিনতে হবে, শিখে গেছি। উহাহা। আপু আসলে আমাকে জানাবেন, আমি আপনার জন্য পাঠিয়ে দেব। না, আমি জানি না গাছরা কেমনে পড়তে হয়। আমি চোর খোপা করতে পারি আরে না। আমি পড়ায় দিব। আমি আমি এটা পড়ায় এটা দিব। কোনো ব্যাপারই না। আমি আর যদি ২ অরণ্য বোন ঝুঁটি আছে। করি, ২ ঝুঁটি করি, ২ বেনি করি, ১ টা ঝুঁটি করি। আমি চুল বাঁধতে পারি না। আমি বেঁধে দিব নি তোমাকে। তুমি চাও আচ্ছা। না বাঁধতে। তুমি তো অলওয়েজ খোলাই রাখো। আ খোলা হচ্ছে গরমকালে তো খোলা রাখা সম্ভব না। কিন্তু ওই যে মানে খোপা করলে আমার চুল এত সিল্কি, আমার খোপা অনেক হ্যাঁ, দ্রুত হ্যাঁ। পড়ে যায়। আমি একটু করে ক্লিপ দিব। দিয়ে পিন আপ করতে হবে। হ্যাঁ, তো পিন আপ আমি করতে হয় না। মালাগুলা কি তাই সুন্দর। না? আমি দেখতেছি, কথা বলতেছি আর দেখতেছি ওর সুন্দর এইটা জিনিস হচ্ছে আর এই এটাও ব্লাউজটা কি সুন্দর। এই এই হচ্ছে যে মালাটাও গাছের ডালে করা। আচ্ছা। ডিসেম্বরে ওই যে শহর। স্লাইস করে আরকি। হ্যাঁ। হুম। খুবই মজার ডিসেম্বরের ওর কাজগুলো। শহরে। হ্যাঁ, ডিটেইলস আর মানে ফিনিশিং ও বলল না যে হচ্ছে ফিনিশিং এর ক্ষেত্রেও হ্যাঁ। খুঁতানি আছে। তো আমরা তো রিক্সা পেইন্টের অনেক কাজ দেখি। মানে আমাদের কিন্তু ফিনিশিং টা যে পছন্দ হচ্ছে না বা একটু কেমন জানি ছেঁড়া-বেড়া হয়ে আছে এরকম মনে হয়। আর কিন্তু রিক্সা পেইন্টারটা এমন হ্যাঁ, একটা কাজ যেটা হচ্ছে যে সবাই কালারটা আনতে পারে না। আর ওইটা কিন্তু খুব একটা ভাইব্রেন্ট না হইলে ওটা মানে যেটা মেইন রিক্সা পেইন্ট তো অনেক ভাইব্রেন্ট ফুটে কালার না। হয়। হ্যাঁ, ফুটে না, ভালো লাগে না তখন দেখতে। ওয়াও! মানে এই যে ওর জুতার কি করো? জুতা কি তুমি আনার পরে হচ্ছে আরেকটু কাজ-টাজ করো নাকি? না, সোর্স কোনো কাজ করো? করি না। জাস্ট এনে হচ্ছে যে মানে পাঠিয়ে দিই এরকম। হ্যাঁ। আচ্ছা। বাহ! জুতা কিন্তু কাজ করতে পারো জুতার মধ্যে। মজা লাগবে। হ্যাঁ, আমার ও অনেক যে শখ। হচ্ছে যে আপনার কেডস এর মধ্যে হ্যান্ড পেইন্ট এর কাজ অনেকে চায়। কিন্তু আমার কাছে মানে ওই যে আমার খুঁতখুঁতানি তো এত ছোট জায়গায় অনেক কিছু চায় অনেক সময়, বা স্টে হ্যাঁ। করবে নাকি বেশি দিন, এইটার জন্য আমার কাছে মনে হয় যে অনেক প্যারা লাগে যে স্টে না করলে তখন তো সমস্যা। তোমার সাথে কথা বলে মানে এত ভাল লাগতেছে যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আই তুমি ওয়াজ এত সো নার্ভাস। আপনারা দুজন এত হাম্বল অ্যান্ড ফ্রেন্ডলি যে আমার মানে এখন পর্যন্ত আমি কথা বলতে পারতেছি। আমার এরকম তুমি আমাদেরকে হুক করে ফেলছো, বুঝছো?
তোমার মানে দিকে নজর সরানো যাচ্ছে না। না। নজর সরানো যাচ্ছে না মানে যাচ্ছেই না। আচ্ছা, এই নজর সরানো যাচ্ছে না দুঃখ থেকে বলি যে আমাদের হাতে বেশি সময় নেই। সো আমরা র‍্যাপ আপ এর দিকে আগাইতে থাকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর Sure. হ্যাঁ, অরণ্যে তুমি কোয়েশ্চেন গুলো করা শুরু করে দাও তাহলে। ঠিক আছে। সো আমরা এখন একটু র‍্যাপিড ফায়ার এর মতো হবে আমাদের। তো Okay. গতানুগতিক প্রশ্ন। হুম। দাঁড়াও একটু পানি খাই। অনেকক্ষণ আমি ধরে একটু আরকি পানি খাবো। মুগ্ধ প্লিজ, চোখে প্লিজ। দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ। ও এত সুন্দর হেসে, হেসে কথা বলতেছে। ওর ভিডিও গুলো এত সুন্দর হেসে, হেসে বানাচ্ছে। ওহ মাই গড! ওর হাসিটা অনেক সুন্দর। Thank you. খুবই সুন্দর মনের মানুষ একজন। তারপর হচ্ছে দেখতেও সুন্দর, রূপবতী, গুণবতী। কি নাই আশা জীবনে? কি মাশাআল্লাহ। থু, বলি থু, থু, থু। আশা করি সংসারীও হবেন। এটা কেন বাদ যাবে? তুমি তো সংসারীও, তাই না? নিজের রান্না সংসারে এখন পারো? পর্যন্ত ভালোভাবে টিকে আছি। ঠিক আছে। রান্না শিখছি, রান্না শিখছি। বাট আচ্ছা। কাজ চালানোর মতো বেঁচে থাকার মতো পারি। ওকে, তাহলে প্রশ্নগুলা করি, হ্যাঁ? হ্যাঁ। Sure. ১ম হচ্ছে যে তোমাকে যদি একটা সুপার পাওয়ার দেওয়া হয়, মানে তুমি নিজের সুপার পাওয়ার নিজে চুজ করতে পারবা, হ্যাঁ? তাহলে সেটা কি হবে এবং কেন? একদম সুপার পাওয়ার চিন্তা করো, হ্যাঁ? কমিক বুক। হ্যাঁ। I'm blank. ঠিক। সমস্যা নেই। এখনো হ্যাঁ, একটু সময় আছে উত্তর দেওয়ার মতো। ভাবো, বলো, ভাবা চিন্তা করো, প্র্যাকটিস বলো। করো। অনেক কিছু হতে পারে, উড়তে পারা হইতে পারে। মানে ও অ্যাকচুয়ালি নিজে এত সুপার পাওয়ার আছে, ও আর কি চাবে? হ্যাঁ, ধরো উঠতে পারা, টাইম ট্রাভেল, টেলিপোর্টেশন, তারপর Time travel. I would love to go back to my school life. আচ্ছা, আচ্ছা। কেন স্কুল লাইফে এমন কোনো মেমোরি আছে যেটার জন্য তুমি এটা চাও? মানে হোল স্কুল লাইফটা আমার জন্য একটা ব্লেসিং আচ্ছা। এবং মানে আমার মনে হয় যে আমি যদি ওই সময়টাতে সময় আটকায় দিতে পারতাম আমার জন্য খুব ভালো হইতো। আচ্ছা। এবং আমি স্কুল লাইফে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, খুবই obedient গার্ল ছিলাম। পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতাম না। জাস্ট খেলাধুলা করতাম, ফ্রেন্ড নিয়ে অনেক আড্ডা দিতাম। এমন না যে জাস্ট শুধু পড়াশোনাই করতাম, অন্য কিছুও করতাম। বাট খুবই obedient ছিলাম এবং আমি খুব ভালোভাবে আমার স্কুল লাইফ ফুললি এনজয় করছি। আমার কাছে মনে হয় যে আমার লাইফের বেস্ট টাইম ওই টাইমটা ছিল। ওকে। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা। বিগত ৭ দিনের কথা চিন্তা করে নিজের মেন্টাল হেলথ কে যদি ০ থেকে ১০ এর রেটিং দিতে হয় তাহলে কত দিবেন? 8.5. বাহ! নট ব্যাড। সুন্দর। 8.5 এখন আমি করব? আমার পালা না হ্যাঁ। এখন? তোমার পালা। আচ্ছা। হ্যাঁ, তুমি জীবনে হচ্ছে যদি ভবিষ্যতে বিয়ে করো, তোমার লাইফ পার্টনারকে তুমি কিভাবে চাও যে তার কি, কি পারতে হবে বা কি, কি গুণ থাকতে হবে বা কেমন হইতে হবে? ওকে, গুড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে অনেস্ট, হ্যাঁ, হালাল ইনকাম, রেসপেক্টফুল হ্যাঁ, টুয়ার্ডস এভরিওয়ান, হ্যাঁ, কেয়ারিং, হ্যাঁ, রেসপন্সিবল, হ্যাঁ। ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ। আচ্ছা। ওকে। লাইফ স্কিল জানতে হবে সব? রান্না করা, বাথরুম মাজা, বাসন মাজা। মাজা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো জানতে এমন হবে? না যে একদম জানতেই হবে, না জানলে আমি যে কোয়ালিটি গুলো বলছি যদি সেগুলো সবগুলো থাকে তাহলে আই ক্যান স্যাক্রিফাইস দিস সাইড। আচ্ছা, আচ্ছা। ওকে। আর বেসিক স্কিল রান্না এটা জানা থাকলে ভালো, এটা বোনাস। হ্যাঁ। আর তোমার প্রিয় খাবার মানে খাবারের তালিকা একটু জানতে চাই। সেটা টং দোকানের চা হতে পারে, কোনো ক্যাফের একটা ডেজার্ট হইতে পারে বা যেকোনো আইটেম বা ডিশ হইতে পারে। এই মুহূর্তে আমার মাথায় যেটা আসছে আমি সেটা বলতেছি কারণ আমার প্রিয় খাবারের লিস্টটা অনেক বড়। হ্যাঁ। না, এই ওগুলো মুহূর্তে আমার শুনি, অসুবিধা নাই। আমার মাথায় আসছে আমার মার হাতের হাঁসের মাংস। নওগাঁর মানুষ। হাঁস। আমার হাঁসের মাংস অনেক পছন্দ এবং আম্মুর হাতেরটা সবথেকে বেশি পছন্দ। আচ্ছা। এবং আমার বাবা অনেক ভালো রান্না করে। বাবা আচ্ছা। বিরিয়ানি এবং গরু মাংস সবকিছুই। মানে আম্মু বাসায় না থাকলে সে মনে হয় যে একদম শেফ হয়ে যায়।
সে প্রতিদিন রান্না করে ভাড়াটিয়াদেরকে খাওয়ায়, তার বন্ধুদেরকে বাসায় নিয়ে এসে খাওয়ায়। মানে আম্মু যদি 2 কেজি মাংস রান্না করে রেখে আসে বাসায়, 2 দিনের মধ্যে মাংস শেষ। বলে তুই কি করছো? বলে আমি বিরিয়ানি রান্না করছি, সবাইকে খাওয়াইছি। এবং সে নিজের রান্নাকে নিজে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে, বলে কি যে আমার রান্নাটা লামিয়া আজকে যদি খাইতা, এমন কুদরতি রান্না হইছে, এমন মানে আল্লাহ কি জানি একটা রহমত দিয়ে দিচ্ছে আমার হাতের মধ্যে, আমি জানি কি রান্না করে ফেলছি। বাহ, কি এরকম sweet. কি সুইট, মানে শুনেই ভাল লাগতেছে যে রান্নাটা মনে হয় খুব মজা হয়েছে। ও যেভাবে বলছে আমার কাছে আসলে মনে হচ্ছে বাবার রান্না রান্নাটা মজা। মজা হয়েছে। বাবা নিজেই এমন করে বলে। এবং আমরা যদি কোথাও থেকে যাই, সে রান্না করে রেখে দোকানে যায় আমাদের জন্য, যে আমরা যেয়ে খাবো। কি বাহ, কি সুইট, তাই না? খুবই কিউট। হ্যাঁ বাবা তো অনেক সুইট। হ্যাঁ মানে মানে ওর মাশাআল্লাহ লাক অনেক ভালো। মা কাপড় সেলাই করে Excellent. দিচ্ছে, বাবা রান্না করে খাওয়াচ্ছে। তো মানে এটা আসলে খুব সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং। সবার লাইফে হ্যাপি থাকে না। ফ্যামিলি। হ্যাঁ এবং এইটা সবাই সবার সাথে এই কানেক্টিভিটিটা রাখতে পারাটাও ব্যাপার, যে দেখো ও দূরে থাকে, ওকে ফোন দিয়ে এত সুন্দর করে বর্ণনা করতেছে, এটা খুব মানে ভাল লাগলো জেনে। হ্যাঁ খুবই হ্যাপি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমার ফেভারিট কুক কে, যার রান্না খেতে খুব ভালো লাগে, বাবা আর মা বাদে? আমার ফুপু, মানে আমার ফুপুদের মোটামুটি সবারই রান্না খুবই মজা। এবং আমার বেস্ট ফ্রেন্ডের মা, আচ্ছা আন্টির রান্না অনেক মজা। আচ্ছা, আন্টি কোন মানে ফুপু? ও তো অনেকগুলো আমার ফুপু, বড় কোন ফুপু? হ্যাঁ, বড় আচ্ছা, ফুপুর রান্না মজা, ছোট ফুপুর রান্না মজা, মাঝখানের আরেকটা ফুপুর রান্না অনেক মজা। 3টা ফুপুর মানে রান্না স্পেশালি বেশি মজা। আচ্ছা কি আর রান্না তোমার করে ওদের, কি মজা লাগে? তোমার মানে ফেভারিট আমার আইটেম গুলো কি? ফুপুরা, আমার ফুপুদের বাসায় যাওয়া মাত্র আপনি ধরেন যে র্যান্ডমলি তাদেরকে না জানিয়ে গেছেন, এরপরে তারা পোলাও চাল এবং রোস্ট উঠাই দিবে, বাহ, পায়েস রান্না করবে। মানে আপনি 10-15 মিনিটের জন্য গেলেও তারা আপনাকে একদম মানে বিয়ে বাড়ির খাওয়ায় পাঠাবে, এরকম একটা অবস্থা করে ফেলে। ওয়াও বেস্ট। আর খাবারের আইটেম পছন্দ হচ্ছে পাস্তা, হ্যাঁ হাঁসের মাংস, তারপর ক্যাশিউ নাট সালাদ। জাঙ্ক ফুড তো হাবি জাবি এই সেই, এগুলো তো না না অনেক না, পছন্দ। ফুপুদের হাতের রান্না ও মধ্যে আচ্ছা, কোনটা পছন্দ সেটার কথা হচ্ছিল। ফুপুদের হাতের হচ্ছে যে মুরগির মাংস, হাঁসের মাংস, ইলিশ মাছ, তারপরে কি জানি একটা মাছের আহ, পুরপুরি টাইপ করে আমাদের ওখানে, হ্যাঁ পেঁয়াজ দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, টমেটো পেঁয়াজ দিয়ে। হ্যাঁ এইগুলি, ভর্তা, আচ্ছা আমার ভর্তা অনেক পছন্দ। ওকে তো তুমি কি শুটকি খাও? খাওয়া শিখছি হোস্টেল লাইফে এসে। আচ্ছা আচ্ছা মানে আমাদের বাসায় কোনোদিনই শুটকি রান্না হয় না, নেভার এভার। এবং ওপরে নিচে পাশের বাসায় যখন রান্না হইতো, আমি জাস্ট এমন করে ঘুরতাম বাসার মধ্যে। হ্যাঁ এরপরে আমার রুমমেট ছিল জামালপুরের, ওরা হচ্ছে প্রায় 1 দিন 2 দিন পরপরই শুটকি খায়। হ্যাঁ এবং আমি তখন রান্নার জন্য ওর উপর ডিপেন্ডেন্ট ছিলাম, সো আই হ্যাড টু। এরপরে আস্তে আস্তে শিখছি এবং নিজে রান্না করা শিখছি, এবং আমি আমার বাসায় যেয়ে এখন রান্না করে খাওয়াই। বাহ, আচ্ছা ওকে। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার বাংলাদেশের হচ্ছে মানে পছন্দের রেস্টুরেন্ট কোনটা, বা সেটা টং দোকানও হইতে পারে, রাস্তার ধারের হোটেল হইতে পারে, যে কোনো কিছু, যে ওই জায়গায় ফুড খাওয়া প্লেস। খুব মজা, যে কোনো ফুড প্লেস। হ্যাঁ আচ্ছা, নওগাঁতে একটা কমফোর্ট জোন আছে, সেটা হচ্ছে যে ফুড প্যালেস। এটা খুবই অ্যাভারেজ থাকে না, বাংলা চাইনিজ এরকম, বাট ওইটা খেয়ে বড় হয়েছে, সো ওইটার সাথে ইমোশনটা অন্যরকম। ওই জায়গাটা আছে একটা। এবং ঢাকায় হচ্ছে যে সীমান্ত সম্ভারে ফুড কার্টে একটা দোকান আছে, ওইখানকার আমার সি ফুড পাস্তাটা অনেক পছন্দ। এবং আমি সোলো ডেটে যাই, সো আমি সোলো ডেটে যখন বের হই, আমি আমার পছন্দের খাবার খাই, সাজি, শাড়ি পরি, সো আমি চেষ্টা করি যে ওই খাবারটা খাওয়ার যেটা আমার পছন্দ। তো সি ফুড পাস্তাটা মোস্টলি খাওয়া হয়, সেটা আমার অনেক পছন্দ। পাইনুট, এরপর মানে আরো দেয়ার লট অফ আচ্ছা ঢাকা শহরের বেস্ট ভেলপুরি ফুচকা কোনটা মনে হয়? কিন্তু অনেক ফুচকা খাও, ফেভারিট ফুচকা কোনটা?
আমার রিসেন্টলি ফেভারিট আমার কলেজ গেটেরটাই, কারণ হচ্ছে যে মানে অন্যান্য জায়গার টকটা আমার ভালো লাগে না, এবং আমি এখানে হচ্ছে যে আমি মিষ্টি টক ঝাল টক মিক্স করে যে খাই, এটা আমার অনেক মজা লাগে। এর জন্য আমি মানে প্রায় প্রতিদিনই প্রত্যেকটা ভিডিওতে হয়তো বা অনেকে মনে করে আছে এই মেয়েটা কি প্রত্যেকদিন ফুচকা খায়, আমি আসলেও প্রত্যেকদিন ফুচকা খাই। আচ্ছা, আমি এখন আরেকটা সিরিয়াস কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে এই যে Okay. তুমি একটু আগে বললা যে তুমি মাঝে মধ্যে সোলো ডেটে যাও। তো ঢাকা শহরে তো বিভিন্ন জায়গায় তোমার প্রোডাক্টের জন্য হোক বা মানে ডেলিভারি বা হচ্ছে যে তোমার আইটেম মানে নিয়ে আসার জন্য হোক, হুম, যে তোমার তো বের হওয়া লাগতেছে একা, একা। হ্যাঁ। তো তোমার রাস্তাঘাটে হচ্ছে যে তোমার হ্যারাসমেন্ট বা বুলিং এর শিকার হইতে হয় না? বুলিং শিকার হই নাই, বুলিং এর কখনো, বাট হ্যারাসমেন্ট বাসে, ব্যাড টাচ, এটা হ্যাঁ। তো খুবই কমন বাংলাদেশে। লোকাল বাস যারা ইউজ করে সবারই হইতে হয়েছে, এরকম হইতে হয়েছে। এবং আমি যেখানে আবৃত্তি কোর্স করতাম সেইখানে হচ্ছে যে আমি একটু বাজেভাবে হ্যারাস হয়েছি, এবং এরপরে আমি রেকর্ডিংটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা। হোয়াট? ওকে, মানে তুমি কোনো এবং এটার পক্ষে কোন স্টেপ নেওয়ার চেষ্টা করনি? না, চেষ্টা করি নাই। বাট যাদের সাথে এটা হয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, সবারই সেম। বাট উনি যে অর্গানাইজার সেই এই ট্রাইবটা করছিল, এবং আচ্ছা। সে সবার সাথে এরকম বিহেভিয়ার, মানে সবার সাথে না বাট অনেকের সাথে ট্রাই করছে এর আগেও। আচ্ছা, বাট এ আচ্ছা, বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি ওই আচ্ছা। টাইমটাতে হচ্ছে যে একা যাইতাম রেকর্ডিং, যেহেতু অনেকজন থাকলে রুমের মধ্যে সাউন্ড হয়, এটা খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে একজন ভাইয়া ছিল, উনি নগর ছিল, তো উনি আমাকে অনেক হেল্প করতো, উনি টাইম দিত। তো ওই একদিনই ফার্স্ট টাইম আমি যে সময় রেকর্ডিং এ গেছি ওই টাইমটাতে উনি আসছে। ওনাকে আমার স্যার বলতে ভালো লাগছে না, আমি স্যার বলছি না। তো উনি আর কি আসে, এরপরে আমাকে হচ্ছে যে রুমে ডাকে। ডাকার পরে আমার সাথে অনেক কথা বলে, যে একটা বলে যে আমাদের একটা প্রমোশনাল ইয়ে লাগবে সেটার জন্য। তো আমাকে ফ্রি করতেছে যে উনি থাকবে রেকর্ডিং রুমে। তো আমি বলছি যে আপনি থাকলে আমি নার্ভাস হয়ে যাব হ্যাঁ, যদি আপনি সেখানে থাকেন, কারণ উনি থাকে না ইউজুয়ালি। সো আমি অভ্যস্ত হয়ে গেছি যারা রেকর্ডিং রুমে থাকে তাদের সাথে। তো উনি এর জন্য আমাকে চা খায় আমার সাথে, এবং ওইখানে মানে রুমে আর কি চা দিতে বলে। তো খাওয়ার পরে উনি হচ্ছে যে নর্মাল গল্প, যে তোমার বাসা কোথায়, তুমি হচ্ছে যে এখানে কোথায় থাকো, কি করো, তোমার হাসি সুন্দর, তোমাকে শাড়ি পরলে সুন্দর লাগে, তুমি হিজাব ছাড়া কোনো অপরচুনিটি পাইলে অ্যাকসেপ্ট করবা কিনা। তো আমি বলছি যে না, এরকম আমি হচ্ছে যে অ্যাকসেপ্ট করব না, আমি যদি হিজাব এলাও থাকে সেখানেই শুধু আমি যাব। তো এরকম করে সে নরমালি অনেক কথা বলছে। তো হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন হিসেবে আমি নিয়েছি যে হাসি সুন্দর, শাড়ি পরলে সুন্দর লাগে, কারণ ওটা হ্যাঁ, হ্যাঁ, উনি আমার সামনেও সবাইকেই করছে। কারণ এটা যেহেতু প্রেজেন্টেশনের ব্যাপার, সো এটা ম্যাটার করে। হ্যাঁ। তো সে অ্যাপ্রিসিয়েট করতে পারে। এ এরপরে হঠাৎ করে সে হচ্ছে যে আম আমাকে বারবার বলতেছে যে সেও রেকর্ডিং রুমে থাকবে। তো আমি বলছি যে, "না, আমার হচ্ছে যে নার্ভাস লাগে, আপনি থেকেন না।" এরপর সে হচ্ছে যে আমাকে ফ্রি করার জন্য সে আমাকে টাচ করতে আসছে। What the তো fuck? পরে, পরে আমি জাস্ট আমি মাইর দেন চেয়ার নাই? থেকে, ওইটা হচ্ছে যে ৬ তলার উপরে বিল্ডিংটা, এবং ওইখানে আশেপাশে এত মানুষজন নাই। সো ওইখানে আমি যদি রিঅ্যাক্ট করি এবং সে যদি আরো বেশি কিছু করে, সেটা কিন্তু আমার জন্য আরো খারাপ হবে। সো হ্যাঁ, হ্যাঁ, I try to leave as soon as possible. হ্যাঁ, 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 হ্যাঁ। তো আমি জাস্ট বলছি যে, "স্যার, আমি কমফোর্টেবল না।" তো বলছে যে, "আমি তো তোমার নার্ভাসনেস কাটানোর জন্যই তোমাকে নরমাল করার চেষ্টা করছি।" তো আমি বলছি যে, "আমার লাগবে না।" আমি Without আমি my আবার, consent. হ্যাঁ, আমি আরেকবার জোরে করে বলছি যে, "আমি কমফোর্টেবল না।" করে আমি সরে গেছি। তারপরে আমি ওইখান থেকে তৎক্ষণাৎ বের হইতে পারি নাই। কারণ হচ্ছে যে যেহেতু উনি আছে, সো উনি যদি আমাকে আরেকবার ধরে ফেলে বা আমাকে যদি টাচ করে, সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার থাকবে না। এখানে এত মানুষজন নাই। সো আমি রেকর্ডিং রুমে চলে গেছি। যাওয়ার পরে আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াইছি, এরপরে আমার হচ্ছে যে ভয়েস কাঁপতেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো যে ভাইয়া থাকেন উনি বুঝতে পারছে যে কিছু একটা হইছে আমার। হ্যাঁ, হ্যাঁ, তো উনি হ্যাঁ। আমাকে এরকম জিজ্ঞেস করছে যে, "তোমার কি হইছে? তুমি এমন কেন করতেছো? তুমি কি বাসায় চলে যাবা? স্যার কি কিছু বলছে?" আমি বলছি যে, আমি কিছু বলি না। আমি বলছি, "আমি আজকে নিউজ পড়বো না, আমি চলে যাবো।" বলছে, "আচ্ছা ঠিক আছে।" পরে আমি চলে আসছি। পরে উনি আরকি বুঝতে পারে যে এরকম কিছু একটা হইছে। পরে আমি অন্যান্য মেয়ে যারা নিউজ পড়ে ওদেরকে কনসার্ন হওয়ার জন্য আমি জানাইতে গেছি, এবং ওরা বলে যে, "আমরা তো এটা জানি, তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু ভাবছি যে তোমার সাথে মনে হয় এরকম হবে।" What the
আচ্ছা আমাদের লাস্ট কয়েক সেকেন্ড আছে, সো আর কি এটাই হ্যাঁ, আমাদের তো মানে এই যে আমাদের কাজ করতে যাব বিভিন্ন জায়গায় সেফ এটা স্পেসটা আমার পাওয়াটা ক্ষেত্রেও হইছে একবার যে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে এরকম আরকি যে আমরা ওখান থেকে আমার মেয়েরা প্রতিবাদ তো করতে পারি না। আমরা as soon as possible ওখান থেকে চলে আসার চেষ্টা করি কোনো এটাই একটা অঘটন ঘটার আগে। আগে হ্যাঁ, এটাই হ্যাঁ, এত ইতর আমাদের মানে এই টাইপের লোকজন। এটা আর বাংলাদেশে আজকে আমার বা মনে হয় কালকে হচ্ছে পুরুষ দিবস দেখতেছিলাম, হ্যাঁ, নট শিওর হ্যাঁ, কবে, হ্যাঁ। আজকে বা কালকে পুরুষ দিবস। তো এই পুরুষরা হচ্ছে যে একটু সুপুরুষ হোক আরকি জীবনে। এটাই যে চাওয়া বীর এই পুরুষ হোক। প্রত্যাশা, এই প্রত্যাশায় আমরা পডকাস্টটা শেষ করব এবং থ্যাংক ইউ লামিয়া। থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক আমরা লাস্টে অনেক স্যাড কথা বলছি, বাট দ্য হোল সেশন ওয়াজ সো নাইস। কিন্তু এটা আমাদের জীবনের সাথে ঘটে যাচ্ছে ভাই। এগুলো আমরা ফেস করতেছি। আমরা বলব না কেন? আর না না আমার মনে বলবো হয় না তো অবশ্যই, বাংলাদেশে মানে এখন আর কি মানে লাস্ট টাইমে এসে এটা দিয়ে শেষ করাটা কেমন দেখায় এর জন্য আর কি আপু বলতেছে হয়তো। হ্যাঁ, যে পুরা সেশনটা এত সুন্দর ছিল, এত জলি ছিল, এত হ্যাঁ হাসি খুশি ছিল। হ্যাঁ তোমাকে হ্যাঁ এখন হ্যাঁ আমরা স্যাড করে পাঠাচ্ছি। এরকম একটা না না ব্যাপার না আরকি। স্যাড না, ইটস ওকে, ইট হ্যাপেন্স। এরপরে আমি আহ, ওই সময়টাতে আমি অনেক নর্মাল মানে নার্ভাস হয়ে গেছিলাম, বাট তারপরে মেনে নিয়েছি। ওকে ফাইন, ইট হ্যাঁ, হ্যাপেন্স। হ্যাঁ। আর হচ্ছে যারা ওইটার সাথে যাইতে চায় সবাইকে হচ্ছে পোলাপাইনদেরকে আমরা সচেতন করতে পারবো যে এরকম এটাই কাউকে বিশ্বাস করবে না মিডিয়ার।